Respected audience, dear student and the dear fellow, Assalamu alaikum. This is Dr. Sharmin Abbasi, the Executive Member of Obstetrical and Gynecological Society of Bangladesh and the Scientific Secretary of Endometriosis Society of Bangladesh. Welcome you all to today's very important session. Today, we will talk about a very important topic of the menopause, because many of us have many questions regarding menopause, and many of the students wants to know about menopause, and many questions regarding the hormonal therapy of the menopause. So আজকের এই আয়োজনটা আমরা চেষ্টা করব যে একটু ফোকাস করতে আমাদের যে মেনোপোজাল হরমোনাল থেরাপি গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেটা, এবং আরেকটি ইম্পর্টেন্ট যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে যে মেনোপজের অন্যান্য সেক্টরের বা ট্রিটমেন্টের প্ল্যান নিয়েও আপনারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ফোরামে প্রশ্ন রেখেছেন। অনেক সময় ক্লিনিক্যাল অ্যাসপেক্টের জায়গাটা তো আপনারা অনেকে জানতে চেয়েছেন, অনেক রকম কনফিউশন থাকে আপনাদের যে কখন কোন টেস্ট আমরা ইমপ্লিমেন্ট করব না, কখন কোন আমাদের হরমোনাল থেরাপিটা স্টার্ট করা উচিত না, এই বিষয়গুলো নিয়েও আপনাদের অনেক রকম প্রশ্ন আমরা কিন্তু গ্রুপ বা ফোরামে দেখতে পাই। তো সেই জায়গাটাও আজকে আমাদের যারা আছেন সম্মানিত আমাদের ম্যাডামরা, ওনারা সেই জায়গাটাও কিছুটা পরিষ্কার করার চেষ্টা করবেন। উই আর ভেরি মাচ ফরচুনেট যে আজকে আসলে মেনোপজ নিয়ে যারা পার্টিকুলারলি কাজ করেন বা এটা নিয়ে কথা বলেন, সেই মানুষগুলোই কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই আমাদের সঙ্গে আজকে চেয়ারপারসন হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সুরাইয়া রহমান রিটায়ার্ড, ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মেনোপজ সোসাইটি এবং ভাইস প্রেসিডেন্ট সাফোম। বাংলাদেশে মেনোপজ নিয়ে যেই নেতৃত্বের জায়গাটি তৈরি হয়েছে এবং এই বাংলাদেশের মেনোপজ রোগীদের বা আমরা যদি বলি সাধারণ মানুষ যারা অলরেডি পেশেন্ট হিসেবে আছেন বা যারা ন্যাচারাল ওয়েতে মেনোপজে গেছেন, তাদের একটি ভয়েস হিসেবেই আসলে সুরাইয়া রহমান ম্যাডাম আমাদের জন্য কাজ করেন এবং করে যান, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উনি মেনোপোজাল লেডিদের বাংলাদেশে তাদের অবস্থানটি কি সেটিকেও কিন্তু তুলে ধরে সেখানে আমাদের করণীয় কি আছে সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেন। ম্যাডাম, ওয়েলকাম ইউ ইন টুডেজ মাস্টার ক্লাস অ্যাজ এ চেয়ারপারসন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আমাদের সঙ্গে স্পেশাল গেস্ট হিসেবে আছেন আমাদের মেন্টর প্রফেসর রওশনারা বেগম, হু ইজ দ্য লাইট হাউস অফ আস অফ দ্য ওবিজিওয়ান ফ্যাটার্নিটি, ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ওজিএসবি এবং বাংলাদেশ মেনোপজ সোসাইটির একেবারে আমি বলবো যে এটিকে ফরমেশন থেকে যখন থেকে শুরু হয়েছে সেখানে উনি কাজ করছেন। এবং ম্যাডাম এই মুহূর্তে আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এবং আমরা বলি যে আমাদের আসলে কথা বলার একটি স্পেস বা জায়গা তৈরি করার জায়গাটিতে আসলে তিনি সবসময় আমাদের জন্য কাজ করেন। ওয়েলকাম প্রফেসর রওশনারা বেগম ম্যাডাম আমাদের আজকের এই ক্লাসটিতে। আমাদের সঙ্গে কিনোট স্পিকার হিসেবে যুক্ত হবেন প্রফেসর শেখ জিনাতারা নাসরিন, উনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপজ সোসাইটি এবং বর্তমানে সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে আছেন আমাদের অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশে। আমাদের সঙ্গে আছেন ডিসকাসেন্ট হিসেবে দুজন উদীয়মান নবীন আমরা বলবো যে যারা আমাদের নারী স্বাস্থ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ডক্টর ফাহমিদা রশিদ, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ওবিজিওয়ান চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং সায়েন্টিফিক সেক্রেটারি ওজিএসবি চট্টগ্রাম ব্রাঞ্চ। ডক্টর ফাহমিদা, আপনাকেও স্বাগত জানাই আজকের আয়োজনে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর ফৌজিয়া আক্তার, যিনি কনসালটেন্ট ওবিজিওয়ান ব্রাহ্মণবাড়িয়াতে উনি আছেন, এছাড়া উনি প্রেসিডেন্ট ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ব্রাঞ্চ ওজিএসবি। ডক্টর ফৌজিয়া, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এছাড়াও আমার সঙ্গে ওজিএসবির আসলে এই মুহূর্তে প্রচুর ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন মেম্বাররা যুক্ত হয়েছেন, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট যুক্ত হয়েছেন, এবং যারা নবীন ফেলো তারাও অনেকে যুক্ত হয়েছেন এবং আরো অনেকে যুক্ত হবেন। আজকের আয়োজনটি বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে আমরা রেখেছি, কারণ এটি এমন একটি প্ল্যাটফর্ম আপনারা জানেন যেখানে মেডিসিন, সার্জারি, গাইনি মূলত ফোকাসড ওয়েতে বাংলাদেশের বরেণ্য যারা লিজেন্ডারি প্রফেসর আছেন তাদেরকে নিয়ে আসলে আয়োজনগুলো করে থাকে এবং সেটি নিয়েই আসলে মূলত আমরা কথা বলে থাকি। তো আয়োজনের প্রথম অংশে আমি প্রফেসর রওশনারা বেগম আপনাকে একটু ওয়েলকাম অ্যাড্রেস করার জন্য, কারণ এখানে যেহেতু অনেক স্টুডেন্টরা আছেন, আমাদের অনেক ফেলো আছেন, নবীন চিকিৎসকরা আছেন, এবং এই যে মেনোপোজের আদ্যপান্ত নিয়ে আসলে জানার প্রয়োজনীয়তাটার জায়গাটি এবং এই আয়োজনগুলোর বিষয়টি আপনি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন ম্যাডাম, সেই জায়গাটি নিয়ে আপনার সাথে আগে একটু জেনে নিতে চাই। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ শারমিন আব্বাসি। আজকের অনুষ্ঠানের আমাদের চেয়ারপারসন ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান,
যিনি বলতে গেলে আমাদের সাথে একেবারে প্রথম থেকেই যুক্ত হয়ে আমরা এই মেনোপজ সোসাইটি করেছিলাম। আসলে আমরা কিন্তু তখনই ভেবেছিলাম যে আসলে আমরা যদি দেখি যে নারী স্বাস্থ্যের যে আমাদের যে জীবন, সেই জীবনধারাকে আমি যদি ভাগ করি তাহলে দেখি যে আমাদের জীবনে একদম প্রথম পর্যায়ে থাকি আমরা। আমি যে মানে সাধারণভাবে যদি বলি, বাবার ঘরে থাকি, তারপর স্বামীর ঘরে থাকি, তারপরে আবার ইনলজের ঘরে থাকি। ইনলজ মানে আবার বউয়ের ঘরে থাকি, ডটার ইনলজ, অথবা ছেলের ঘরে থাকি। তো জীবনটা এরকমই হয়। আমি সবচেয়ে মানে মেনোপজ করার জন্য যখন চিন্তা করলাম, সোসাইটি করার চিন্তা করলাম, এবং চিন্তা ভাবনা করে শুরু করলাম যে আমাদের এই জায়গাটাতে মেয়েদের স্বাস্থ্য নিয়ে কথা বলা দরকার, প্ল্যাটফর্ম দরকার, বইয়ের মধ্যে যুক্ত হওয়া দরকার, এবং আমাদের স্টুডেন্টদেরকে আরও বেশি অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার, পাবলিকলি অ্যাওয়ারনেস ডেভেলপ করানো দরকার। এবং এই যে আমাদের সবচেয়ে আমি আমার মানে মানে তখন মনে হতো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইফ। মেয়েদের জীবনে যদি বেস্ট পার্ট বলি, এটাকে সবচেয়ে বেস্ট পার্ট, এবং এটা সবচেয়ে কিছু দেবার জন্য পরিবারকে, সমাজকে, দেশকে যদি কিছু দিতে হয়, এটা যেন একটা মনে হয় সবচেয়ে ভালো মানে টাইম আমাদের জন্য। কিন্তু এই টাইমটাই সবচেয়ে আমরা দেখলাম যে আমাদের মেয়েদের জীবনে একেবারেই বলতে গেলে আমাদের এই সাবকন্টিনেন্ট আমি যদি ধরি, যে আমরা সাউথ ইস্ট এশিয়ান যেটা আমরা চিন্তা করি, এই জায়গাটাতে আমরা খুবই নিগৃহীত ছিলাম। যে আমি মনোপজ সোসাইটি প্রথমে এতেই বলেছিলাম যে আমরা দেখেছি যে আমাদের মা, নানি বা শাশুড়িদের, আমার মাদের কি কঠিন জীবন তারা পার করেছেন। সেইটার জীবন ধারা দেখতে দেখতেই আজকে আমরা দেখি যে আমাদের জন্য আমরা যে কিছু করব, কিছু যেন করতে পারছিলাম না। আমি যে সুরাইয়া পাও জানেন যে আমরা যখন শুরু করলাম কথাটা বলা যে মেনোপজ সম্পর্কে বলতে হবে, আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট প্রফেসররাও যারা এত লার্নেড, তারাও কিন্তু আমাদেরকে খুব মানে একটু এই ভাষাই বলেছিলেন যে আপনাদের লজ্জাশরম বলতে কিছু নাই, আপনারা মেনোপজ সম্পর্কে আলোচনা করা শুরু করেছেন। যে আমাদের মেন্টালিটি, মানসিকতা কিন্তু আমরা পরিবর্তন আনতে অনেক কষ্ট করতে হয়েছে। এইটা আজকে আমরা মিডিয়াতে বলতে পারছি, সবার সামনে বলতে পারছি। এবং আমি মনে করি যে আমরা এই জীবনটাকে সুন্দর করার জন্যে, পরিবারকে কিছু দেবার জন্যে, সমাজটাকে কিছু দেবার জন্যে, দেশকে দেবার জন্যে একজন নারীকে তার সহজ, সুন্দর, স্বাভাবিক জীবনটা তৈরি করে দেওয়া দরকার। সেই জন্যই আমরা কিন্তু এটা চিন্তা করেছিলাম। এবং আজকে যে আলোচনা এখানে নিয়ে এসছে বিডি ফিজিশিয়ান, আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, কারণ অনেক কঠিন কঠিন সাবজেক্টে আমরা আলোচনা করি, কিন্তু এটা সারাক্ষণই আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে সর্বজনীন জায়গাতে আমরা এটা দেখতে পাই যে কী কষ্টে এই সময়টা পার হয়। এবং আমি তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে ওই জীবনটা যে তারা মানে একটা যে কঠিন জীবন যায়, ওখানে না গেলে কেউ বুঝতে পারবে না যে কি। আমার মাঝে মাঝে চোখে পানি এসে পড়ে যে আসলে সত্যি কী কঠিন। আমি একটা মাকে পেয়েছিলাম, তার প্রোল্যাপসে ম্যাগট ছিল, মানে কী কঠিন সে মনে করতো এটাই বোধহয় লাইফ, জীবন বোধহয় এটার জন্য অস্বাভাবিক কিছু না। এটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ারে সে ওইভাবেই তার সেক্সুয়াল লাইফও চলতেছে, সবই চলতেছে, ওখান থেকে সব আসতেছে, মানে এটাই লাইফ। আমি বললাম কখনো মনে হয় না, বল না, এটা তো জানি যাদের শিখে আসছি এটাই জীবন। তো এই যে জীবন, আসলে জীবন যে কত সুন্দর হতে পারে আমরা সে সুন্দর করার জন্য কখনো চিন্তা করিনি। কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু আজকে আমাদেরকে যে বলার সুযোগ করে দিল, শারমিন যে বিডি ফিজিশিয়ান, তারাতে বলার একটা জায়গা করে দিল। এবং আমরাও যে আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে সবার সাথে আলোচনা করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, থিওরিটিক্যালি অনেক কঠিন কঠিন পড়া হয়তো আমরা পড়ি, কিন্তু স্বাভাবিক জীবনটাকে যে সুন্দর করার জন্য যে সোজা বাংলায় সোজা ভাষাটা কথাগুলো যে বলা যায় নারীর জীবনকে নিয়ে, সেটা একটা প্ল্যাটফর্ম। আমি মনে করি যে আজকে যারা এসছেন সবাই সুন্দর মানে প্রস্তুত রাখবেন জীবনটা। আমি মনে করি যে আমি আসলে পরিবারের যে একটা জায়গা, মাকে বা নারীকে তার যা কর্মক্ষেত্রে প্রত্যেকের জায়গায় আমরা যেন তাকে একটা নতুন জীবন দিতে পারি, এবং আমি বেস্ট পার্ট অফ দ্য লাইফটাকে যেন আমরা আরও সুন্দর করতে পারি। সেই জন্য আজকে এখানে আমরা যারা এসছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা মন খুলে কথা বলবেন, জিজ্ঞেস করবেন, আমরা সবাই আলোচনা করতে পারবো। ধন্যবাদ শারমিন আব্বাসী। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। জিনাত ম্যাডাম জয়েন করে যাবেন, কিন্তু আমরা একটু জেনারেল একটু ডিসকাশনে যেতে চাই আমাদের চেয়ারপারসনের বক্তব্য নিয়ে। এবং এখানে আমি একটু অনুরোধ করব যে আমাদের যারা আছেন, প্রফেসর সুরাইয়া ম্যাডাম, রওশন ম্যাডাম, ফাহমিদা রশিদ এন্ড ফৌজি আক্তার, আপনারা অ্যাক্টিভলি আমাদের যে প্রশ্নগুলো স্টুডেন্টদের বিভিন্ন জনদের পক্ষ থেকে পাঠানো ছিল সেগুলো ডিসকাশনে আপনারা একটু মতামত রাখবেন। আমি একটু যেতে চাই যে মেনোপোজের যে জায়গাটি আছে এটি নিয়ে আসলে একটু পার্ট, জি সুরাইয়া ম্যাডাম বলতে চাচ্ছিলেন কিছু মনে হয়। না, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনি বোধহয় আমাকে একবার বলেছিলেন যে আমাদের যে সমস্ত সোসাইটি নিয়ে আমরা কাজ করছি বা অ্যাফিলিয়েটেড আছি সেগুলো সম্পর্কে ছোট করে কিছু বলতে।
তো জি, জিনা জয়েন আপনি তাহলে এটা করার এখন একটু আগে, বলে ফেলেন ম্যাডাম, হ্যাঁ আপনি সেটা এখন এটা বললে বলে বোধ ফেলেন হয়। তাহলে। জি, কারণ আমাদের প্রচুর অ্যাটেন্ডি তো আছে 87, এর মধ্যে তারা আসলে বিষয়টি জেনে যাবে, কারণ সময়ের সাথে হয়তো একটু কমে যেতে পারে। জিনাত হ্যাঁ, ম্যাডাম অলরেডি জয়েন করে গেছেন। আসসালামু আলাইকুম। প্লিজ ওয়েলকাম প্রফেসর জিনাত নাসরিন। থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা হ্যাঁ আমরা ম্যাডাম শুনবো, শুরু আপনি করুন। হ্যাঁ আপনি একটু ব্রেদিং নেন। অলরেডি আমরা রওশন ম্যাডামের কথা শুনেছি, আমি এখন একটু সুরিয়া ম্যাডামের কথা শুনছি, এরপর আপনার প্রেজেন্টেশনে যাব। সুরিয়া ম্যাডাম প্লিজ ম্যাডাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আমি জাস্ট একটু পুরনো কথা রিক্যাপিচুলেট করছি। রওশন অনেক কিছু বলল এবং সেটা খুব অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ কথা সে বলেছে, যে আমরা এটা নিয়ে কথা বলতে গেছি যখন প্রথম, তখন উই ওয়্যার ব্র্যান্ডেড অ্যাজ নির্লজ্জ বেহায়া, আমাদের সিনিয়ররাই বলেছেন ওপেনলি। তো সেটা বড় কথা না, এটা তো আমরা এস্টাবলিশ করতেই পেরেছি। কিন্তু এটার প্রয়োজনীয়তা আমরা বিশেষ করে অনুভব করেছিলাম যখন দেখেছি যে আমাদের দেশে average age of the women has reached already 76 plus, এবং এটা এখন বর্তমানে, তখন এটা 72 প্লাস ছিল। তো এই এবং তখন একটা WHO এর একটা স্টাডিতে ছিল, ওদের একটা রিপোর্টে ছিল যে বাই দ্য ইয়ার 2030 এই যে সাউথ ইস্ট এশিয়া এই এলাকাতে 3/4 অফ দি পপুলেশন উইল বি ইন মেনোপজ, এই জাতীয় একটা ওদের রিপোর্ট ছিল। তো দ্যাট ওয়াজ রিয়েলি হাই টাইম, এবং এটা ইনিশিয়েশন হয়েছিল, আমি একটা ওয়ার্ল্ড কংগ্রেস অ্যাটেন্ড করতে জাপানে টোকিওতে গিয়েছিলাম। প্রফেসর শায়লা খাতুন ছিলেন আমার সাথে, আমরা দুজনই শুধু ছিলাম ওখানে। আমি ওনাকে তখন এই কথাটা বলেছিলাম। তো উনি আমাকে বললেন দেশে ফিরে গিয়ে আমার সাথে কথা বলো। দেশে ফিরে গিয়ে আমি তো চাকরি করি ডিফেন্সের, আমার কোনো সুযোগ নেই এই নিয়ে বাইরে কোনো কিছু কথা বলার। সো আফটার দ্য রিটায়ারমেন্ট, আমার অবসরের পরেই আমি এটা নিয়ে আবার কথা বলার সুযোগ পেয়েছিলাম, এবং অতঃপর at last we could establish Bangladesh Menopause Society, that was in the year 2005. তো আমরা শুরু করেছিলাম প্রধানত অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে, শহরে কিন্তু না, শহরে গ্রামে গঞ্জে বন্দরে। রওশন আমাকে বিয়ার করবেন যে আমাদের একটা প্রধান, আমাদের একটা আলোচনা সভা এবং গ্যাদারিং হয়েছিল ওনারই পৈতৃক বাড়িতে, যেখানে উনি একটা হাসপাতাল করেছেন, খুব সুন্দর করে ওটা চালাচ্ছেন, সাহেরা খাতুনার মা বাবার নামে ওটা। তো ওইখানে আমাদের একটা বড় গ্যাদারিং ছিল, যেখানে সাংবাদিকরাও ছিলেন, ইত্তেফাকের কর্মকর্তা ছিলেন, প্রথম আলোর কর্মকর্তারা ছিলেন। ইট ওয়াজ এ হিউজ বিগ গ্যাদারিং এবং খুব ভালো একটা রেসপন্স ছিল। এবং আমরা এটা ছাড়াও আলোচনা সভা, এমনকি উঠান বৈঠক পর্যন্ত করেছি গ্রামে গঞ্জে, নরসিংদীতে, ত্রিশালে, ময়মনসিংহে, বগুড়াতে, এসব জায়গায়। শিক্ষামূলক সেমিনার তো ছিলই, তাছাড়া ছিল বিশ্ব মেনোপজ দিবস পালন করতাম আমরা অক্টোবর মাসে, নিউজ লেটার বের করেছি, মেনোপজ ক্লিনিক এস্টাবলিশ করতে চেষ্টা করেছি। হোলি ফ্যামিলিতে তখন প্রফেসর রওশন ছিলেন, ওখানেও আমরা এটা নিয়ে অনেক কাজও করেছিলাম এবং মিটিংও হয়েছিল আমাদের। তো আমি প্রথম থেকে আই ওয়াজ দি ফাউন্ডার সেক্রেটারি জেনারেল লাকিলি, এবং এটা নিয়ে 8টা বছর আমি এই পোস্টে ছিলাম। আমার সাধ্যমতো আমি কাজ করতে চেষ্টা করেছি, এবং ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি এবং কাউন্সিল অফ দ্য অ্যাসোসিয়েটেড মেনোপজ সোসাইটির সাথে আমাদের বিএমএস এর অ্যাফিলিয়েশন আমরা করতে পেরেছিলাম। কারণ আমি ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটির I think I was the first recognized registered member as an active membership. That was in 1997. ওই বছর আমি রেজিস্ট্রেশন করেছিলাম। তো এখন আমি একটু আসি ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটির কথা ইন শর্টে একটু বলতে চাইবো, কারণ এটাও রেলেভেন্ট আমাদের জন্য। এটা এস্টাবলিশ হয়েছে 1978-এ। 1997-এ এরা করেছিল স্কুল অফ মেনোপজ মেডিসিন। এটার পায়োনিয়ার ছিলেন তাদেরই একজন পাস্ট প্রেসিডেন্ট, এবং ওদের যে জার্নাল বেরোয় তার এডিটর ডক্টর অ্যামোস পিনিস, উনি একজন ইসরায়েলি সায়েন্টিস্ট কাম ক্লিনিশিয়ান। তো আইএমএস এর কাজ ছিল যে টু প্রোভাইড অ্যান্ড ডিসেমিনেট নলেজ ভায়া দ্য জার্নাল, ওদের জার্নাল যেটা বেরোয় কোয়ার্টারলি, এটার নাম হচ্ছে ক্লাইমেক্টারি। Then also via the webinars, via professional resources, via impart, এদের একটা এডুকেশনাল কোর্স আছে, তার মাধ্যমে ওরা শিক্ষা দিয়ে থাকে। And last but not the least is via the regular International Menopause Society World Congresses. এটা 2 বছর পর পর হয়, এবং এখন সামনে আসছে 2024-এ
এটা হবে অস্ট্রেলিয়াতে, মেলবোর্নে। এবং যারা ইন্টারেস্টেড আছেন এখন থেকেই তারা এটার খোঁজ খবর করতে শুরু করেন। তো ওয়ার্ল্ড মেনোপজ ডেও হয়, সেটা 18ই অক্টোবর হচ্ছে দ্য ডে, বাট থ্রু আউট দ্য মান্থ অফ অক্টোবর আমরা এটা উদযাপন করে থাকি। ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি একটা থিম তৈরি করে দেয়, সেই থিমটা একটা হোয়াইট পেপার তার উপর তৈরি করে আমাদের পাঠায়, আমরা এটা আমাদের ভাষায় অনুবাদ করে চেষ্টা করি এটার উপরে আলোচনা সভা বা মানে শিক্ষামূলক সেমিনার করার জন্য। এছাড়া ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি টাইম টু টাইম রিসার্চ ভার্সিটি দেয় ফর দ্য ইয়াঙ্গার স্পেশালিস্ট, নট অনলি গাইনোকোলজিস্ট বাট আদার যে ফ্যাকাল্টিস গুলো আছে অ্যাফিলিয়েটেড উইথ দ্য মেনোপজ, তাদেরকে দিয়ে অন্য ডিসিপ্লিনকেও দিয়ে থাকে তারা। তো যারা আমাদের ইয়াঙ্গার স্পেশালিস্ট আছেন এই সুযোগটা তারা অবশ্যই খোঁজ করবেন। এরপরে আসি, ইন শর্টে এগুলো বলছি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্যাম্পসে কাউন্সিল অফ দ্য অ্যাসোসিয়েটেড মেনোপজ সোসাইটি 46 মেম্বার্স আছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি 8 বছর যতদিন আমি সেক্রেটারি জেনারেল ছিলাম আমি এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, এখন এটা হ্যান্ড ওভার করেছি প্রফেসর জিনাতারা নাসরিন, শি ইজ দ্য ক্যাম্পস রিপ্রেজেন্টেটিভ ফ্রম বাংলাদেশ। আর ক্লাইমেক্টরি জার্নাল যেটা বের করে ওরা, সেটা হচ্ছে অতি উচ্চ মানের একটা জার্নাল, আমার কাছে প্রায় সবই এ পর্যন্ত আছে। তো এইবার যে ইস্যুটা বেরোচ্ছে সেই ইস্যুতে ওরা আমাকে জানিয়েছে যে এখানে মানে পেপার্স আছে ফ্রম অথর্স অফ 58 নেশনস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে ব্রড রেঞ্জ অফ টপিকস আছে অন ক্লিনিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। আপনারা যারা খুবই স্পেশালি ইন্টারেস্টেড ইন দ্য মেনোপজ ম্যানেজমেন্ট তাদের জন্য এই বার্তাটা খুবই উপযোগী। এরপরে আসি শর্টে সাফমস এর কথা বলতে। আপনারা অনেকেই সাফম বলেন, এসটা বলেন না। এসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা হচ্ছে সাউথ এশিয়ান ফেডারেশন অফ দ্য মেনোপজ সোসাইটি। আপনি শুধু সাফম করে ছেড়ে দেন তাহলে সোসাইটিটা বাদ পড়ে যায়। সো প্লিজ রিমেম্বার দ্যাট ইট ইজ সাফমস, নট দ্যাট সাফম। সো এটার ফার্স্ট অফিসিয়াল মিটিং কিন্তু ঢাকাতেই হয়েছিল, সেটা কোনো একটা সাফক কনফারেন্সে, বাট ডেটটা আমার এই জন্য মনে আছে, দ্যাট ওয়াজ দি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, অর্থাৎ 8ই মার্চ 2008। সাফকের কনফারেন্সের সময় ফার্স্ট অফিসিয়াল মিটিংটা ইনিশিয়েট করেছিলেন মরহুম ডক্টর বেহরাম অ্যাঙ্কলসারিয়া ফ্রম ইন্ডিয়া। তো এর ইনাগুরেশন সেরিমনিটা হয়েছিল কলম্বোতে, দ্যাট ওয়াজ ইন জুন জুলাই 2010। সাফমস এরও 2 বছর পর পর ইলেকশন হয়, তাদের রিসার্চের কর্মকাণ্ড আছে। প্রথম সায়েন্টিফিক রিসার্চ কমিটির চেয়ারপারসন আমি ছিলাম, তখন ডেমোগ্রাফি নিয়ে আমরা কিছু কাজ করেছিলাম। এখন কাজ চলছে মেটাবলিক সিনড্রোম অ্যান্ড ইটস রিলেশন উইথ মেনোপজের উপরে চলছে কাজ, এতে আমরা ড্রাফট কালেক্ট করছি। তারপরে ওদের জার্নাল একটা বেরোয়, সেই জার্নালে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। সেমিনার সিম্পোজিয়াম হতেই থাকে, এখন চলছে ওয়েবিনার সিরিজ এভরি মান্থ, জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। এভরি মান্থ ওয়ান কান্ট্রি ইজ রিপ্রেজেন্টিং। সো 18th of May এই মাসে আছে 18 তারিখে ওয়েবিনার অন মুড, অ্যাংজাইটি অ্যান্ড ইরিটেবিলিটি। এইটাতে প্রেজেন্ট করবে, প্রেজেন্টেশনটা উইল বি গিভেন বাই শ্রীলঙ্কা। তো আমাকে আজকে ওই যিনি কনভেনার তিনি ফোন করেছিলেন, তিনি চেয়েছিলেন একটা নাম, একটা এক্সপার্ট নাম, যা আমাদের এই প্যানেলে তাকে আমি ইনক্লুড করতে চাই ফ্রম ইয়োর কান্ট্রি। তো আমি কথা বলে রিলেভেন্ট লোকদের সাথে কথা বলে আই গট দ্য নেম অফ প্রফেসর ইফাত। প্রফেসর ইফাত আর নামটা আমি পাঠিয়ে দিয়েছি আজকে। তো এটা আমাকে জিনাত হেল্প করেছে। তো এইটাই ইন শর্ট about all the societies that we are affiliated with, those who matters to us. Thank you very much. Thank you, Dr. Suraya Rahman, Madam, Honorable Vice President of SAFOMS. এবং নিশ্চয়ই এরপর থেকে আমরা এই শেষের এসটা কখনো ভুল করব না। থ্যাংক ইউ আমাদেরকে এটা রিমাইন্ড দেওয়ার জন্য। আমরা এখন আমাদের কিনোট প্রেজেন্টেশনে যাচ্ছি, তবে একটা জিনিস খুব চমৎকার লাগছে যে কোনো আয়োজন বা যে কোনো কাজের পেছনে যে একটা বিস্তৃত ইতিহাস, এবং এই ইতিহাসগুলো যখন আপনাদের মতো মানুষেরা মনে রাখেন এবং আমাদেরকে জানিয়ে দেন, আমি মনে করি নতুন প্রজন্মের যেই চিকিৎসকরা রয়েছেন তাদের কাজের স্পিরিট অনেক বেড়ে
বেড়ে যায় এবং যে কোনো কাজ খুব সহজে নয়, অনেক কষ্ট করে এর পেছনে অনেক বড় একটা রুট থাকবে, তারপরে আমাদের এগিয়ে নিতে হবে, এই কথাটি আসলে এগিয়ে যায়। প্রফেসর শেখ জিনাতারা নাসরিন ম্যাডাম, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, very close person to our heart. Professor Sheikh Zinatara Nasrin is a Secretary General of Bangladesh Menopause Society, Secretary General of PCOS Club of Bangladesh, Secretary General of Osteoporosis Task Force, and Scientific Secretary of Obstetrical and Gynecological Society of Bangladesh. ম্যাডাম, আমরা ওয়েট করছি আপনার এই মাস্টার ক্লাসটির জন্য, বিকজ উই হ্যাভ মেনি কোয়েশ্চেন। প্রতিদিনই আসলে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে হরমোনাল থেরাপি নিয়ে প্রচুর প্রশ্ন আমরা পাচ্ছি এবং এটার মুখোমুখি আমাদেরকে হতে হয়। তো ইটস অল অ্যাবাউট দ্য হরমোন থেরাপি ইন মেনোপোজ। আমার ধারণা যে এটি খুব সহজ করে দেবে আজকের যে আলাপচারিতাটা থাকবে সেটির মাধ্যমে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। এর মধ্যে আমাদের অসংখ্য ওজিএসবি মেম্বার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, প্লাস 92 মতো পার্টিসিপেন্ট আছেন, এবং আমি অনুরোধ করব যে আপনারা প্রশ্ন রাখবেন চ্যাট বক্সে। এখানে রওশন ম্যাডাম, সুরাইয়া ম্যাডাম, জিনাত ম্যাডাম এবং আমাদের দুজন ডিসকাসেন্ট, ওনারাও চেষ্টা করবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্লিজ ওয়েলকাম প্রফেসর শেখ জিনাতারা নাসরিন। একটু আনমিউট করবেন প্লিজ। Sharmin, thank you so much. Can you hear me? Yes. আচ্ছা, আলাইকুম। আমার খুব শ্রদ্ধাভাজন প্রফেসর রওশনা বেগম ম্যাডাম, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল সুরাইয়া রহমান ম্যাডাম, ডক্টর শারমিন, ডক্টর ফৌজিয়া, না ডক্টর আমি দেখতে পাচ্ছি ডক্টর সাথী এবং ইয়েস ডক্টর ফৌজিয়া। তো আমাকে একটু সময় দিই শারমিন, ক্যান ইউ প্লিজ কন্টিনিউ? Let me find out my presentation. Just now I lost my presentation. Please forgive me. And you carry on the talk and let me find out my presentation. Thank you so much. আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল অফ ওজিএসবি প্রফেসর গুলশানারা ম্যাডাম, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি একটু কয়েকটা জায়গায় একটু কনফিউশন আছে, আমাদের মিড লেভেল বা জুনিয়র ডাক্তাররা কিছু প্রশ্ন রেখেছিল। আমি একটু সুরাইয়া ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাই, অনেকেই মেনোপজ, ক্লাইমেট্রিক অ্যান্ড প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর, এই তিনটা জায়গার ডিফারেন্সটা একটু বুঝতে চায় বা জানতে চায়। এই জায়গাটা থেকে আপনি কি একটু ইম্পর্টেন্স দিবেন কিনা প্রফেসর ডক্টর সুরাইয়া ম্যাডাম? জি, মেনোপজের যে মানে এখানে আপনার লেখা আছে যেটা যে মেনোপজ, আই থিংক হাউ ইজ ইট ডায়াগনোজ, এটাই বলতে চাচ্ছি। তো আমরা এই তো তিনটা জায়গাতে আসলে একটা মিড লেভেল বা জুনিয়র ডাক্তার একটা পেশেন্ট আসলে পার্থক্যটা কিভাবে করবে, যে পেশেন্ট অলরেডি মেনোপোজে আছে নাকি ক্লাইমেট্রিক চেঞ্জ গুলোর মধ্যে, নাকি তার প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলিউরের মতো কোনো ঘটনা আছে ম্যাডাম? সাধারণত প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওরটা যেটা আর্লি এজে হয়ে থাকে, ইরেগুলার হয় এবং বিফোর দ্য এজ অফ 40 এটা মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায় বিকজ অফ দি ডিপ্লিশন অফ দি ওভারিয়ান ফলিকলস। তো এইটা হচ্ছে প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর। The person will be young and there will be symptoms of ovarian insufficiency যেটা থাকে আর কি। আর মেনোপজ তো আমরা ধরে নেই, যদিও আমাদের সিনিয়র প্রফেসররা বলেন যে 6 মাস যদি বন্ধ থাকে তখন তুমি এটা ধরতে পারো, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে দ্যাট শি হ্যাজ গন ইনটু মেনোপজ। বাট দি বুক, আমাদের যে সমস্ত বই আমরা ফলো করি, ওয়েস্টার্ন বুকস গুলি ফলো করে থাকি, তারা 1 বছর করে অন্তত পক্ষে একটা বছর যদি মাসিক বন্ধ থাকে তাহলে পার্মানেন্ট সেসেশন অফ মেন্সেসের জন্য এটা মেনোপজ হচ্ছে বলা যায়। আর ক্লাইমেট্রিক হচ্ছে দিস ইজ দ্য প্রসেস which goes on till the end, the regression of the ovarian function তো অনেক দিন পর্যন্ত চলতে থাকতে পারে, সেটা it is a continuous process, বলা হয় till the end of your life you can call it climacteric changes going on. জি, and premature ovarian failure টা আমরা ইদানিং কালে কিন্তু আমাদের পেশেন্টদের মধ্যে অনেক বেশি দেখছি। অনেক ইয়াং মেয়ে যারা খুব ভেরি লো AMH লেভেল, ভেরি হাই FSH লেভেল, এমন একটা জায়গা থেকে আসছে। একটু রওশন ম্যাডাম আপনি যদি ইম্পর্টেন্স দেন, আপনি তো খুব তৃণমূল পর্যায়ে গ্রামের মানুষদের কাছাকাছি কাজ করারও একটা আপনার এক্সপিরিয়েন্স আছে। এটা কি শুধুই শহুরে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখতে পাই, নাকি আপনি ঢাকার বাইরেও যে তৃণমূল পর্যায়ে যে গ্রামের একেবারে জায়গা থেকে এসেছেন যারা, তাদের মধ্যে এই সমস্যাটি আপনি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমার আগে এক্সপিরিয়েন্স এটা ছিল না, কিন্তু আমি এখন কাজ করতে গিয়ে দেখি যে আসলে এটা আমাদের যেমন শহরে হচ্ছে, গ্রামে কমপ্লেন করে না,
ওরা আমি কিন্তু বয়সটা যখন হিসাব করি তখন আমার কাছে মনে হয় যে ওরা কিন্তু আসলে প্রিম্যাচুর হয়ে গেছে। ওরা মনে করে যে যেহেতু এত আর্লি ম্যারেজ ছিল, আর্লি তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে এবং তারা 35-এর সময় তারা অনেকেই গ্র্যান্ড মাদার হয়ে থাকে। এবং তারা কিন্তু আমার কাছে অবাক লাগে যে এবং খারাপ কমপ্লেনটা নিয়ে মানে শারীরিক কষ্টগুলো নিয়ে আমাদের কাছে আসছে। কিন্তু আমার সবচেয়ে লাগে যে এই যে যারা শুধু প্রিম্যাচুর ওভারেন ফেলো না, এমনিও যে মেনোপজ যারা আসে, আমার একটা চেঞ্জ আমি বলতে চাচ্ছিলাম, যেটা আমাদের গ্রামের মেয়েরা কিন্তু হট ফ্লাশটা খুব কম বলে, যেটা আমি এই কথার মাঝখানে একটা কথা বলে নিই। এটা আমি অনেক পরে যে রিয়ালাইজ করতে গেলাম, ওদের খালি একটা থাকে যে মানে অস্থিরতা, ভুলে গেলাম কেন, পারি না কেন, ওই যে বলছিলাম যে আচলে চাবি নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি, ও বা মনে থাকে না কেন, স্বামী তো খুব গালাগালি করে, কী দিয়ে লবণ দিছি কিনা তরকারিতে মনে নাই, এইগুলো কথা বেশি বলে। কিন্তু শহরে যে আমরা আসলেই যেটা এই যে হট ফ্লাশ, নাইট সোয়েটস, রেস্টলেসনেস, এগুলো কথা বলে, তা আমার কাছে এই দুইটা জায়গায় খুব ডিফারেন্স দেখা যায়। আমি অনেক পরে এটা নিয়ে অনেক পড়াশোনা করতে দেখলাম যে আসলে কিছুটা হয়তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং ডায়েটারি ফ্যাক্টর একটা বিরাট ব্যাপার। এবং আমি সেদিনও এটা পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে ডায়েটারি ফ্যাক্টর একটা বিরাট ব্যাপার হয়, যে ফাইটোএস্ট্রোজেনেরা গ্রামের মহিলারা কিন্তু অনেক বেশি খায়, যেটা শহরে বা আদার এনভায়রনমেন্টালে ওয়েস্টার্ন কান্ট্রিতেও কিন্তু এটা কম হয়, যার ফলে ওনাদের হট ফ্লাশটা খুব বেশি হয়, আমাদের গ্রামের মেয়েদের হট ফ্লাশটা খুব কম হয়। আমাদের গ্রামের মেয়েদের একটা থাকে যে বিষণ্ণতা থাকে খুব বেশি, স্কেলেটাল মাসেলে বা মানে মাস্কুলো স্কেলেটাল জয়েন্টে খুব বেশি তাদের ব্যথা ট্যাথাগুলো কমপ্লেন করে, হাঁটতে গেলে কষ্ট হয়, সেই ব্যথাগুলো কমপ্লেন করে। কিন্তু ওই যে আদার্স যে মানে হট মানে যেটা শহরে গলা কমপ্লেন করে। আর যে কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করো যে প্রিমেচার পকেট, ইদানিংকালে আমার সেটা এখন মানে ইদানিংকালে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে ঢাকার যেমন কমপ্লেন করে, গ্রামে এতটা ছিল না, কিন্তু আমি খুঁজে বের করে যখন পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে প্রিমেচার ওভারেন ইনসাফিসিয়েন্সি হচ্ছে, ফেইলিউর হচ্ছে, আসতেছে, এখানেও কিন্তু আসে। সেটা আমার কাছে মনে হলো যে এদের কোনো মানে হয়ে গেছে, যে তারা আমি দেখতে পাচ্ছি যে তারা ফেলিউর হচ্ছে, কিন্তু তারা ফেলিউরটা কমপ্লেন নিয়ে আসে না, তারা শুধু পোস্ট কমপ্লেনটা নিয়ে মনে করে যে আমার বয়স 39-40, আমার অসুবিধা নেই, আমার তো আসলে মাসিক এমনি আমি তো নানিদাদি হয়ে গেছি, মনেই করে যেটার জন্য তারা মানে নিত্য নৈমিত্তিক জীবনের একটা পার্ট সেরকম মনে। কিন্তু কাজে ওখানেও হচ্ছে, ইদানিংকালে আমি ওখানেও কিছু কিছু কেসে দেখতে পাচ্ছি যে আসলে একটু একটু বাড়তেছে। সেটাও হয়তো বা আমার কাছে মনে হয় যে এই যে কারণ হতে পারে। জি, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি যাব এখন জিনাত ম্যাডামের প্রেজেন্টেশনে। তার আগে একটা ছোট্ট প্রশ্ন একটু সুরাইয়া ম্যাডামের কাছে রাখতে চাই। আমাদের প্রচুর মিড লেভেল ডাক্তাররা এটা রেখেছে, মেনোপজ সোসাইটির পক্ষ থেকে বা আমাদের ন্যাশনালি কোনো জায়গা থেকে কি আমাদের দেশে মেনোপোজের কোনো ফিক্সড চেঞ্জ আছে, নাকি আমরা ইন্টারন্যাশনালি ওনারা যেটা ফিক্স করে দেয় সেটা কি আমরা দেখছি বা আমরা মেনে নিচ্ছি? ম্যাডাম, সুরাইয়া ম্যাডাম। এটা খুবই একটা মানে রেলেভেন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আই অ্যাপ্রিসিয়েট ইট যে না যারা নাকি করেছে। আমরা আসলে এখনো পর্যন্ত আমরা সাধারণত ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি, যেটা আমি বলেছি একটু আগে, ক্যাম্পস হচ্ছে কাউন্সিল অফ দ্য অ্যাসোসিয়েটেড মেনোপজ সোসাইটি, 46 কান্ট্রিজ এর মধ্যে যুক্ত, অল ইম্পর্টেন্ট সায়েন্টিফিক পিপল অ্যান্ড দি ক্লিনিশিয়ানস। এরা তাদের বিভিন্ন রিসার্চ এবং পড়াশুনো বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তগুলো আসে সেটাই একটা রেকমেন্ডেশন হিসেবে প্রতি 3-4 বছর পর পর ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি পাবলিশ করে থাকে। দ্য লাস্ট ওয়ান দ্যাট উই রিসিভড ওয়াজ ইন 2017। দ্যাট ওয়াজ দি ওদের যে পলিসি ছিল, এবং সেই রেকমেন্ডেশনটা আমরা ফলো করে থাকি সাধারণত। বাট আমি একটা যেটা আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি মনে করি we should not accept everything lying down. ওদের নির্দেশনা সবকিছু আমাদের জন্য যে ঠিক হবে এই জিনিসটা আমি মানতে চাই না। আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে according to our need, our cultural, our economic, our social aspect কনসিডার করে আমরা ঠিক করব যে আমাদের জন্য কি কোনটা ভালো, এবং সেটা কিন্তু আমি আলোচনায় আনবো পরে আফটার প্রফেসর জিনাত প্রেজেন্টেশনটা করার পরে আমি আনবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওদের কিন্তু ওই এখন সেই কথাটাও আছে। এবার যে জার্নাল যেটা ক্লাইমেটেরিক পাবলিশ হয়েছে, ওটার এডিটোরিয়ালেই ওই যিনি এডিটর, ওনার নাম করেছে প্রফেসর ব্যাবার বোধহয়, তিনি বলছেন যে তোমরা যদি মনে করে থাকো যে এমএসটি হচ্ছে আমরা এটার হচ্ছে প্রোপোনেন্ট বা আমরা এটাই ফলো করে থাকি, তাহলে বলতে চাচ্ছি যে নো, দ্যাট ইজ এ রং আইডিয়া। দ্যাট IMS society is dedicated principally to the MHT.
আমরা এই জন্য এত সব দেশকে আমরা একসাথে করেছি। সাউথ মানে এই এশিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি সবাই আছে। তো প্রত্যেক বুঝতে দেশে, পেরেছি, প্রত্যেক ম্যাডাম। নেশনের, প্রত্যেক রিজনের রিকোয়ারমেন্ট এবং প্রয়োজনতা থাকবে আলাদা। সেক্ষেত্রে সেই মতো করে বয়সটি এখন কত উল্লেখ করা আছে ম্যাডাম? কোন বয়সটি উল্লেখ করা আছে? কিসের জন্য? মেনোপোজের আমরা আসলে ডিক্লেয়ার করতে পারি, সেখানে কি কোনো একটা এভারেজ এজ বলা আছে কি ম্যাডাম? এটা ইন্টারন্যাশনাল লেভেলে 52। জি, জি ম্যাডাম, এটি ছিল আমাদের প্রশ্ন। তার মানে যিনি কোয়েশ্চেনটি করেছেন তিনি উত্তর পেয়ে গেছেন। জিনাত ম্যাডাম, আপনি কিন্তু রেডি আছেন সাউথ আমার ইস্ট মনে? এশিয়াতে তা কিন্তু না। সাউথ এশিয়াতে, জি। সাউথ ইস্ট এশিয়াতে আমাদের যে স্টাডিটা আছে সেখানে কিন্তু 49, 48 to 49 ছিল। 48 to 49। এই জি ছিল। জি, বুঝতে পেরেছি। জি, আমরা তাহলে একটু প্রেজেন্টেশনটায় যাচ্ছি, এরপর আমরা আবার ডিসকাশনে যাচ্ছি। প্রফেসর জিনাত নাসরিন, একটু স্লাইড Thank you. শেয়ার যদি দিয়ে দেন। জি হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ শারমিন? ক্যান ইউ জি, সি একটু মাই? ফুল স্ক্রিনটা করে দেন ম্যাডাম, ওই আচ্ছা, ঠিক নরমাল আছে। ভিউর পাশে যেটি আছে। হ্যাঁ, thank you very much. Thank So, with the permission of chair, I would like to start my presentation. Well, my topic of presentation today is all about menopause hormone therapy. I understand that many of the participants are waiting to know about the menopause hormone in therapy and details, the doses, the side effect, everything, because they are very interested to prescribe here. So, first of all, I would like to say that age of menopause is almost same since ancient time, but the longevity of the life of the women is prolonged. So definitely a huge proportion of women will suffer from menopause and the consequences of the menopause, like, vasomotor symptoms, cardiovascular disease, genitourinary syndrome of menopause, and osteoporosis. So what is the role of MHT? And whether the MHT can ameliorate this disease or these problems that need to be considered. Well, the constantly changing landscape of MHT is becoming challenging for the healthcare providers and the women to take the decision whether they should take the hormone replacement therapy or whether they should do that. We have already learned from Professor Roshana Begum and Brigadier General Surya Rahman that back in 2002, the hormone replacement therapy is very popular across the world. Women were just fond of that because they felt juvenilized. So it was very popular. But when the Women's Health Initiative result was published in 2002, and that showed that there is a risk of breast cancer and cardiovascular disease. Since then, the popularity of the hormone replacement therapy dropped like 80% throughout the country. But since then, a lot of research and studies are going on. Still, it is going on. And it has been seen that it is not the MHT, rather the age and the time since menopause, who the hormone is taking, is the real balance of benefits and risks depends. I mean, the timing and the age of women who are taking the hormone replacement therapy, that actually determines the risks of the hormone. So WHI, that is Women Health Initiative findings, were reanalyzed after, 13, 15 years later, that is in 2013, that it is seen the study was almost biased. Why? Because they enroll the women who are elderly. I mean, they're elderly, they're the age of 60 years, 70 years, and 80 years. And the study included only one kind of estrogen hormone therapy, one kind of progesterone, and only one type of doses, and one type of route. So that study was actually not had good power, and its validity was not that reasonable. So the whole study was being reanalyzed and revisited. And the revisiting and the reanalyzed data, what did they say? They said the timing hypothesis. What is timing hypothesis then? Well, the timing hypothesis means the women under the age of 60 years of age, or the women within the 10 years of menopause, if they use or consume menopause hormone therapy, that actually outweigh all the risks.
and that is the timing hypothesis. So if MHT is being started with this window opportunity, that is the 10 years within the menopause, or women who are under the age of 60 years, because it has been evidence-based that estrogen prevents the osteoporosis, it becomes the cardioprotective, and it also prevents or slows down the atherosclerosis progression. So since then, a lot of trials has been started. Let us see. Just this picture will show us, if we just look at this vessel, the atheroma is not being started. And this is the vessels of just midlife or women under the age of 60. So if we start the estrogen therapy in this age group, there's an increased vasodilation, increased secretion of nitric oxide, reduce the inflammatory activation, thereby it prevents the formation of atherosclerosis. On the other hand, when the women are aged, that is already somebody is having the atheroma, or who are elderly, more than 60 years, then if you start the estrogen therapy, that enhances the atherogenesis. That is why thrombosis, thromboembolism are higher in elderly women who are using the estrogen therapy. So why we are concerned about MHT? What is the main risk of MHT? It is very clearly depicted by WHI, Millennium Study, and all the studies that yes, there are some risks. We have to admit those are coronary heart disease, thromboembolism, and breast cancer. These three are main concerns. So the doctors or the providers, when we are actually ready to prescribe the hormone, we have to take care about these 3 points, 3 issues. The study showed that the combined estrogen progesterone therapy, which increases the number per 1,000 for 5 years of use, the heart disease, only 2.5 additional cases been added. Yes, the invasive breast cancer, there are 3 additional cases. Stroke, there are 2.5 additional cases. Pulmonary embolism, 3 additional cases. So you can see that breast cancer and embolism are being increased by 3 additional cases in 1,000 women who are using hormone replacement therapy for more than 5 years. At the same time, we could see some benefits of the hormone. We shall discuss later on, because when we will be prescribing the hormone, we need to know the contraindication. We need to be alert, which might, reduce the compliance. So the WHI whole study was reanalyzed. What did they see? They said that if the hormone is being used within the window opportunity already I mentioned, it protects the coronary heart disease. There's no increase of stroke in the younger, apparently healthy women. But venous thromboembolism, I already admitted that there is a 2-fold increase and slight increase, that is 3 extra cases of breast cancer. But on the other hand, there's a reduction of colorectal cancer, there's a reduction of osteoporosis and fracture, and reduction of new onset of diabetes and mellitus, and the longevity of the women's life increased by 3 to 4 years. So in second post hoc analysis of the impact of avoiding estrogen therapy, what did they say? The study was done for the women who didn't use any hormonal replacement therapy from 2001 to 2013. I mean, that period when the hormone replacement therapy dropped, it has been shown that the mortality rate for the younger women, that is post-menopause, but 50 to 50, less than 60 years, those group of women, the huge number of death increased, earlier premature death, more incidence of fracture, cardiovascular disease. And that was because the research said it is because they're deprived of the hormone. So they concluded that it has been published in American Journal of Health in 2013. So they concluded that withholding MHT for a woman deprives her right to have a quality of life, because this hormone could have prevented a lot of diseases if she was given that. So what the evidence says? Well, International Menopause Society, most of the guidelines from the Canadian Menopause Society, endocrine menopause societies,
all recommended MHT for women who are symptomatic and who are younger, that is within 60 years of age. There's no doubt it is recommended for them if they really suffer from the menopausal symptoms. Yes, one thing is important to remember, that we know that many of are fond of to prescribe hormone with the thought that it might prevent the osteoporosis, fracture, breast cancer, the cardiovascular disease, but that has been not evaluated. That has not been proved. So hormone replacement therapy cannot be used as a primary prevention of those conditions like cardiovascular disease, osteoporosis, or dementia. Now the most concern, and the evidences was going on, and the DOP study, that is the Danish osteoporotic study, said that women taking MHT had a reduced risk of mortality, reduced risk of heart failure, reduced risk of myocardial infarction without increased risk of stroke and VTE. So this is very important for symptomatic women. Similarly, KEEP study, Kornos estrogen early prevention study showed, yes, it reduces menopausal symptoms definitely, but they didn't find any carotid intimal thickness change. And the LIGHT study, which showed that, yes, if we start the estrogen in earlier age, that is in window period, it is tremendously help to prevent the atherosclerosis. যদি meta-analysis, including WHO, they have found that the stroke of women in younger, apparently women, is less. And you will be surprised to know that the risk of thromboembolism in pregnant women is 6 times higher than the MHT users. So it's not that high. Particularly, the thromboembolism risk can be avoided if we can prescribe the hormone replacement therapy in the parental route. If you avoid the oral route. Cardiovascular disease. Well, her study was done during the period of 2002-2003, and they showed there's a higher risk of cardiovascular disease. So they stopped even the her study. But later, 23 clinical trials since then, and the recent meta-analysis of MHT showed actually there's a 30% reduction in the cardiovascular disease. It has been published in JAMA. Breast cancer, the most deadly fear. Both the providers and women are very scared. The doctor, will you develop breast cancer if you take the hormone replacement therapy? The surprising study showed what? That the risk of invasive breast cancer was slightly higher if women are using combined estrogen progesterone therapy. On the other hand, if the women are taking the estrogen therapy from IMS study, we have seen that there's a reduction of breast cancer in women who are using estrogen alone. So who is the culprit? It is probably the progesterone, actually, who is the inducer of the breast cancer. So when choosing the progesterone for hormone replacement therapy, we need to be very careful that which progesterone should be used to avoid the breast cancer risk. Ovarian cancer, well, that is not very much well known that ovarian cancer may happen, but in Obstetrics and Gynecological Journal 2007, one meta-analysis showed that, yes, there's a very, very slight risk of ovarian cancer, that is 0.7 per 1,000 users if they use for 5 years. Endometrial cancer, it is very well known. All of you know that if we prescribe only progesterone, only estrogen, that is not progesterone is given in women who have having the uterus, there is actually risk of breast cancer, endometrial cancer, because we all know that estrogen produces endometrial hyperplasia and followed by endometrial carcinoma. The PEPI trial reviewed that from Cochrane data, they advised whenever the women are having uterus, prescribe progesterone always with estrogen. But interestingly, this is very recent data that if there's a SERM, if you use the SERM, then SERM is actually selective estrogen receptor modulator. There's no chance of endometrial hyperplasia and no chance of endometrial cancer, and that's proved. Progesterone, I just
tell in one line that if we use the natural microionized progesterone or dydrogesterone, they have higher safety level than medroxyprogesterone acetate. Benefits, I have discussed all the risk factors and we fear those issues, and it has been already mentioned. Now, if we go for the benefits, well, MHT definitely ameliorates the vasomotor symptom. That is the only superior drug, only drug of choice for vasomotor symptoms of menopausal women. And all of us actually, we have seen in our practice that this is the vasomotor symptom, the most common presentation of climactic syndrome. So we can, if the women are suffering and she's eligible, we can give the MHT. That is the superior drug than anything. One thing, Dr. Sharmin was asking Professor Brigadier Surya Rahman about the premature ovarian insufficiency. It has been a position paper. I mean, it has been well researched and very good evidence-based randomized control trial showed that all the POI, I mean, premature ovarian insufficient women, they should continue, they should take the MHT till the age of menopause to prevent their consequences and to improve their quality of life. And what about diabetes? Yes, in 2016, that IMS stated that MHT reduces the incidence of onset of new diabetes. This is very, very promising. No, it prevents the onset of new diabetes. It prevents the alteration of the metabolic disorder. It prevents the impairment of the surrogate markers for the cardiovascular disease. And definitely, it prevents the vaginal dryness and it ameliorates the genitourinary syndrome of menopause. Thereby, it improves the sexuality, prevents the dryness, and improves the quality of women's life. What about the osteoporosis? We know that everybody know that osteoporosis is a silent killer, a slow motion disaster. And particularly menopause women, they lose the bone mass density every year. And some are very fast bone loser. So estrogen, progesterone, we have seen this actually prevents the bone loss. And it has also been seen that who have used the MHT for 2 years of time, they increase the 4.5% bone density and 3.7% of bone density in lumbar, spine, and femur. So osteoporosis can be slowed down and thereby the chances of fracture will be reduced. Well, when we are going to prescribe the MHT, definitely we have to evaluate. We have to take the details history. I'm not going into details. Just importantly, we have to just look at whether she has got any contraindication, because I am going to prescribe her MHT, whether she really needs hormone replacement therapy. What is her vision? What is her perception? What is her main complaint? What she's complaining for? So thorough history taking, thorough examination, and few investigation is enough to make us write down or prescribe the hormone replacement therapy. But one thing is important for all of us, because there is still slightest risk of breast cancer, so we have to go for the details history about the breast cancer, and we have to assess the risk score for the cardiovascular disease. So if you're happy about that, definitely you can prescribe the hormone replacement therapy and ameliorate her all the signs symptoms. Yes, indication is very important. Probably all we know the vasomotor important, vasomotor symptoms, the genitourinary symptoms, musculoskeletal disease, POI. Contraindication, that is very important, because once I think that my patient is eligible for hormone replacement therapy, then immediately you have to think about whether she has any contraindication, like, whether she is having unexplained bleeding, unexplained menopausal or vaginal bleeding, whether she has risk of venous thromboembolism or any embolism, whether she has a risk of endometrial cancer, breast cancer, we have to look for that. But if somebody is having the undiagnosed vaginal bleeding, if somebody is having the VT in her legs, if she is having active liver disease, definitely we are not going to prescribe the MHT. And other relative contraindications are, just active gallbladder disease, if migraine, focal migraine with aura, these are the important contraindication.
And familial hyperglycemia is also important contraindication. So if these conditions are persisting, definitely we are avoiding use of MHT. Formulation, well, there are a lot of formulation. Just what I am telling here, in our country, we have the oral drugs, we have transdermal spray. Patch, actually don't have in our country, but women are coming often from Singapore and Thailand. They're using the transdermal patch. So probably we are also facing those women. So we have to take special care because our country is very humid. And there's estrogen alone therapy. We have got and the Renata, Incepta, they have formulation of estrogen alone and combined estrogen progesterone. We have also SERM, that is the ospifin. In our country, it is very available. Tibolon is available since many years. And new hormone replacement therapy came that is called tissue-specific estrogen complex, TSEC. And you will be wondering that this is present in our country, but even in neighboring country in India, they don't have that drug. So we are quite rich as in a pharmaceutical space. And the other one is the testosterone and the combination of estrogen and dienogest. I'll go very short. Dose, all we know, we have to start the dose with a minimum dose. So if we give the oral dose, we know that there's a 2 milligram estradiol, but we have to go for one, even 0.5 or 0.25 is the best. Then if she doesn't respond, then we can use the dose and escalate the dose according to her response. The lower dose is associated with the less side effect and less tenderness and less changes in the biochemical markers. Acha, if we start the hormone, do you need to monitor her? Of course. If we start the hormone, then let her come earlier. I mean, she can come after 3 months of time and we can assess how she's feeling, whether she's getting relief, whether my hormone therapy is relieving or ameliorating her symptom. That is, if she's happy, that's wonderful. But then probably we can go 6 months and later 1 month, yearly. And during reviewing, we have to take detailed history. We have to look at the signs of anything. And investigation of DEXA is not a routine. But if we think that she's the first bone loser, or if she's, having the history of breast cancer, risk of breast cancer, so routine mammogram can be done. But palpation of breast is very important, and we have to make them learn how the self-breast examination should be performed. And if anybody is coming with unexpected vaginal bleeding, that is important. Though we know that for initially, there might be some spotting, for first 3 months, we can ignore. But if it is repeating or if it persists beyond 3 months, we need to evaluate the transvaginal sonogram to look at, is there any endometrial hyperplasia? So that is very important. And probably if it is severe form, we can go for the endometrial sampling. Now the question, how long MHT can be used? I have already mentioned that a reasonable period is actually the women who are within the 10 years of the women. So when we are using for hormone replacement therapy up to 5 years, the side effect or the risks are very minimum and the benefits are maximum. But after 5 years, the benefits wane off and the side effects might come up to the surface. So 5 years is quite reasonable, but that is not a mandatory. If a woman is very happy to continue her MHT for more than 10 years, 15 years, we have to reassess, and counseling is important. Tibolon, we all know that is one kind of SERM. Now it is ospifin is a third generation SERM. This is very, very good drug because it doesn't stimulate the endometrium and doesn't have any role on the breast. So this is safer. We can start ospifin. And the beauty of ospimifin is that it also prevents the osteoporosis and it increases the desire and increases the libido, which helps the sexual dysfunction of women. The preparation of estrogen and dienogest, it is very much available in country. Of course, it ameliorates the
menopausal symptoms, but the beauty of that drug is that it also helps to ameliorate the psychosocial problem, psychological problem, and postmenopausal depression. So that is very good in that respect. Yes, the serum, it alleviates the VMS, I've already mentioned, and আমি একটু এগিয়ে যাই, যেটা একটা বলতে চাচ্ছিলাম, the tissue selective estrogen complex, the TSEC, that is a very new drug and very promising. We know that progesterone has a side effect on breast. It has side effect on the endothelium. It increases the risk of breast cancer. It increases the risk of atherosclerosis, and it increases the risk of alteration of the androgen and lipid profile. So to avoid the progesterone, there is a newcomer, the SERM, that is bedodoxyfen or digoxyfen. That is combined with the estrogen. That is called TSEC. And this is a very promising new menopausal therapy. And this is a new arena of menopausal therapy. Testosterone. Well, actually, many women complain of sexuality, dysfunction in sexuality. They have decreased libido. They don't feel happy to be with her husband. And that actually brings a very, very negative impact on conjugal harmony. So we're often tempted to prescribe testosterone. And it has been evidence-based that testosterone may increase the sexual function. But the drawback is that the dose of the testosterone for women is required very less, and that formulation is not being still available in the market. So there's an androfen spray or gel that can be used. But one thing is important, that if you are using the testosterone for more than 3 months and 6 months and women not getting any response, so you have to stop the drug. There's no point of continuing testosterone more beyond 6 months. So I'd stop by conclude. Just one thing I want to mention here. Before starting hormone replacement therapy, we need to counsel the women. I kept this point lastly because I want to emphasize that whenever the women are coming to us, we have to make sure whether there's a clear indication, whether she doesn't have any contraindication, whether she understood the risk and benefit of hormone. Then we can go for the shared decision. Always hormone replacement therapy should be prescribed when there's a shared decision. I mean, patient and me are agreed both together to continue the MHT. So MHT should be given to women for ameliorate their menopausal symptoms, which is definitely improve the quality of life. Every woman has right to have quality life. She should be informed about all the pros and cons of the MHT. She should be empowered to take the shared decision. And MHT should be started at the window opportunity of time. Why? To minimize the side effect of the disease and to get the maximum benefit of the MHT. And finally, is my appeal to all that in Bangladesh, we don't have a national research data, though we have individually, we have small data, but whenever we are going to the international field, they want the data from Bangladesh. So all of participants today, I would request, please do research so that we can have a big research. Thank you very much for the organizer and the kind attention of the participant. Thank you so much. থ্যাংক ইউ প্রফেসর শেখ জিনাতারা নাসরিন ম্যাডাম, আপনার ব্যস্ত সময়ের মধ্যেও যে একটা চমৎকার এবং গাইডেন্স বেস একটা প্রেজেন্টেশন আমাদেরকে দিয়েছেন। ওয়ান্ডারফুল ম্যাডাম, অনেক অনেক আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শ্রদ্ধা এবং সালাম থাকছে। এবং 111 জনের মতো পার্টিসিপেন্ট এবং আমাদের ফেসবুকের মাধ্যমে প্রায় 2000 ক্রস করা এই ব্যস্ত দিনে এত পার্টিসিপেন্ট আপনার লেকচারটি নিয়েছে, আমার ধারণা যে তাদের জন্য খুব সহজ হয়ে যাবে এই বিষয়টি বোঝা। তবে অনেক প্রশ্ন আমাদের কাছে, আমাদের হাতে সময় খুব বেশি নেই, আমরা হয়তো হাফ এন আওয়ারের থেকে একটু কম সময় দিতে পারবো পুরো ওয়েবিনারটার জন্য, কিন্তু প্রচুর প্রশ্ন। আমি মনে করি যে আপনারা যারা আছেন এখানে অল্প অল্প করে যদি শুধু কিটা পার্টটুকু বলে দেন অ্যান্সারের, আমার মনে হয় যে পার্টিসিপেন্টদের জন্য খুব ইজি হবে। আমি তার আগে ব্রিগেডিয়ার জেনারেল আমাদের সুরাইয়া রহমান ম্যাডামের কাছে খুব সংক্ষেপে একটু কমেন্টসটা নিতে চাই অন দ্য প্রেজেন্টেশন অফ প্রফেসর শেখ জিনাতারা নাসরিন। ম্যাডাম প্লিজ।
First of all, I would like to thank the organizers for arranging a discussion on this very important topic this evening. And then it was a very comprehensive presentation, nicely projected by Professor Zinatara, as always she does. You must have gathered a good knowledge on different types of MHT with their pharmacology, delivery system, dosage, side effects, and so on. I just wish to add very important points on the history of MHT that she mentioned. HRT, or MHT to be more precise, has been in use since 1960 for relief of distressing menopausal symptoms, especially, as she mentioned, vasomotor and genitourinary problems. It was not until 2002 that it came into dispute as a result of largest clinical randomized controlled trial carried out in the United States called WHO study. She mentioned that also. The trial had to be stopped in 2002, 3 years before schedule, due to increased incidences of breast cancer in its estrogen-progesterone arm, stroke and heart attacks among senior postmenopausal women. Later, it was realized that the average age of women enrolled for trial was 63, much beyond the average age of menopause, which was 52. And it was the progesterone component of the MHT which was responsible for the increased breast tissue density. However, it didn't do so in the younger group, age 50 to 56 years. Presently, all the reputed menopausal societies like IMS, North American Society, European Menopause Society, British Menopause Society, Indian Menopause Society, and so on, they all agree that this is the best treatment for vasomotor and genitourinary system syndromes. Important point to be kept in mind is that it should be given earlier on in menopause or before the age of 60, as she has mentioned as a timing hypothesis or window of opportunity, and that synthetic estrogen and progesterone should be avoided in favor of the bioidentical alternatives. For the reasonable dose, duration, and delivery system, এখানে অনেক প্রশ্ন এসে দেখেছি, the treatment should be individualized. This is very important to remember. কাকে কতদিন কত ডোজে কত কিভাবে দিবেন, that will be always decided by the clinician, the patient, and her response. But one should never forget that lifestyle modification remain an integral part of the regime. And IMS itself, in its most recent journal editorial, emphasizes that it will be a mistake to conclude that the IMS is a society dedicated principally to MHT. Indeed, the current IMS recommendation states that consideration of MHT should be part of an overall strategy, including lifestyle recommendations for health of peri and postmenopausal women. এটা বারবার স্ট্রেস করছে ওরা, MHT is not for every woman. Choices surrounding overall management of midlife women's health will differ between women and their clinician, between region, and between nations. So menopausal medicine, like any other subject, has developed into a detailed subspecialty requiring understanding and assessment of midlife women's health and inputs from experts across many disciplines. আমার মনে হয় আমি আর বেশি না বলি, এখন যে প্রশ্ন আছে প্রশ্নগুলো নেই ম্যাডাম, তারপরে আপনার আমি আরো ওপিনিয়ন নিব। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আপনি একেবারেই কি পয়েন্টগুলো আমাদেরকে ইম্পর্টেন্টলি বলে দিয়েছেন। আমাদের লিভার ডিজিজ নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে। আমি ডক্টর ফাহমিদা রশিদ আপনাকে একটু এই জায়গাটা ইম্পর্টেন্স দিতে বলবো যে অনেকে বলছেন তাদের ফ্যাটি লিভার আছেন, কেউ কেউ বলেছেন উনি হেপাটাইটিস বি বা সি পজিটিভ। তো সেই ক্ষেত্রে কারো যদি নোন কেস অফ লিভার ডিজিজ থাকে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন ডক্টর ফাহমিদা রশিদ? এই সেই ধরনের মেনোপোজাল লেডিদের কি আমরা এইচআরটি প্রেসক্রাইব করতে পারবো না পারবো না? একটু সংক্ষেপে বলবেন, প্রচুর প্রশ্ন, আমরা একটু ম্যাক্সিমাম উত্তর দিতে চাই। থ্যাংক ইউ। আমাদের একটা অসাধারণ প্রেজেন্টেশন শুনলাম আমাদের জিনাতা নাসরিন ম্যাডামের কাছে, থ্যাংক ইউ ফর দ্যাট। আমাকে যেটা প্রশ্ন করা হলো আসলে লিভার ডিজিজের কথা, আসলে বলা হয়েছে যে লিভার ডিজিজ যদি অ্যাক্টিভলি লিভার ডিজিজ যদি কারো থাকে, in that case estrogen might causes aggravation of the disease and
therefore it is ম্যাডামও বলেছেন আসলে অ্যাক্টিভ লিভার ডিজিজ ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড বাট এনএফ যাদের যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যদি থাকে অনেক সময় বলা হয় যে MAST might causes non-alcoholic fatty liver diseases তো যার কারণে আমাদের আসলে লিভার ফাংশন যদি কিন্তু কারো যদি দরকার হয় তাহলে আমরা নন হরমোনাল যে মেথড গুলো আছে সেগুলোতে যেতে পারি যেমন ফাইটোএস্ট্রোজেন কন্টেনিং ড্রাগ যেগুলো আছে ফাইটোএস্ট্রোজেন যেতে পারি তাহলে সেটা ভালো হয় আর যদি কোনো কারণে দরকারই হয় তাহলে সেটা যেটা লিভারকে বাইপাস করে এরকম যদি কোনো কিছু থাকে সেটা অ্যাক্টিভ অবস্থায় না যদি তার হিস্ট্রি অফ লিভার ডিজিজ থাকে বাট এখন সে ভালো আছে সেই ক্ষেত্রে স্ট্রোজেন কন্টেনিং জেল যেটা আছে যেটা লিভারকে বাইপাস করে সেটা হয়তো দেওয়া যেতে পারে বাট উইথ ফলো আপ এবং তাকে কাউন্সিল করে নিতে হবে দ্যাট মাইট কজেস ইন দ্য ফিউচার দ্য অ্যাক্টিভেশন অফ দ্য লিভার ডিজিজেস আর যদি হেপাটাইটিস বি যদি পজিটিভ থাকে আসলে এইচবিএস যদি পজিটিভ থাকে এবং নন অ্যাক্টিভ অবস্থায় থাকে এবং সে যদি ক্যারিয়ার হয় ইন দ্যাট কেস দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন অফ HRT বাট non-alcoholic fatty liver disease অথবা active liver disease HRT contraindicated in that case phytoestrogen containing drug এবং অথবা phytoestrogen containing diet might help her আমি আরো ম্যাডামের শেখ জিনাত নাসরিন ম্যাডামের এখানে অপিনিয়ন চাচ্ছি এটাতে জি জিনাত ম্যাডাম আপনি যদি একটু আনমিউট করে শর্টলি অপিনিয়ন দেন আর কি Thank অ্যাড you. হবে কিনা এখানে Right. Thank you, Fahmida. You have just correctly mentioned the right answer. The important thing is there's active liver disease. I mean, all the enzymes are impaired. We never, ever prescribe the hormone therapy. But if a woman had a history of liver disease, but now all the biomarkers are normal, and she is NASH, but her prothrombin time, her coagulating profile are normal, and she is symptomatic, then we can use the hormone replacement therapy, but that should be actually transdermal, which will bypass the liver metabolism. In that case, she'll get the benefit, and at the same time, the hormone will not disturb any coagulating factor of the liver. Thank you very much. ফ্যান্টাস্টিক আমি আরেকটু কথা এখানে যদি মেনশন করতে চাচ্ছি আসলে আমরা জানতাম যে আমাদের দেশে জেলটা পাওয়া যায় না বাট রিসেন্টলি আসলে এটা হয়তো বাইরে থেকে আসছে বাট মানে 17 বিট স্টেডিউল কন্টেনিং জেল কিন্তু অ্যাভেলেবল এবং ইটস ভেরি ইজি টু ইউজ এবং ইট হ্যাজ লেস সাইড ইফেক্ট দ্যান দ্যাট অফ আদার হরমোনাল এজেন্ট দ্যাট আর প্রিভ্যালেন্ট ইন আওয়ার কান্ট্রি সো উই ক্যান Yes. ইউজ দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল স্ট্রোজেন Yeah. পাওয়া যায় বাইরে থেকে পাওয়া যায় You are very Yes. right. The Judge company, they have brought this gel. It's excellent. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম আমি একটু রওশন ম্যাডামের কাছে দুটো প্রশ্ন নিচ্ছি ডক্টর মাহমুদ হাসান আমিনের করা উনি বলেছেন যে উইমেন যারা পেরিফেরিতে আছে এবং একদম গ্রামের আছে হাউ HRT ক্যান বি অ্যাড্রেস টু দেম এবং ওনার আরেকটা কথা হচ্ছে যে এদের অনেকেই MBBS ডক্টর অথবা দেখা যাচ্ছে যে যারা হয়তো ফার্মেসিতে ওষুধ বিক্রেতা তাদের কাছে যাচ্ছেন সেই জায়গাটি থেকে আসলে এই মেনোপজাল উইমেনদের হেল্প করার ক্ষেত্রে অ্যাপ্রোচটা আসলে রেশনালি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন রওশন ম্যাডাম থ্যাংক ইউ শারমিন আসলে এটা খুবই একটা প্রয়োজনীয় কথা সেই জন্য কিন্তু যে কথা সুরাইয়া প্রথমে বলছিলেন যে আমরা কিন্তু এই জন্য গ্রামে গিয়ে কেউ কিন্তু উঠোন বৈঠক করেছে এবং কথা বলেছে এবং অনেকগুলো মিটিং করেছে আসলে আমার যে ধারণা আমরা যে স্টাডি গুলা করেছি এবং কাজ আমি যাই আমি দেখেছি আমাদের এখানে কিন্তু আমি যে কথা প্রথমে বলেছিলাম শুরুতেই যে হট ফ্লাশ কিন্তু খুবই কম ওখানে হয় যেটা খুব কমপ্লেনটা কম করে এসে কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি যে তাদের মাস্কুলোস্কেলেটাল কমপ্লেনটা খুব বেশি হয় তারপরে ইউরিনারি সিমটমটা খুব বেশি হয় আমাদের সেখানে এই করতে গেলে আমাদেরও কিন্তু ন্যাশনালি ইন্ডিভিজুয়াল চিন্তা করতে হবে যে আমরা কিভাবে তাদেরকে দিব যে চিন্তা করে দেবো কারণ আমরা দেখি যে গ্রামে গঞ্জে এখন কিন্তু এই যে কথাগুলো আমরা এখন যেখানে বললাম এটা যে আমরা প্রত্যন্ত অঞ্চলে বিধি ফিজিশিয়ানের তরফ থেকে যে কথাগুলো বলা হলো অনেকেই এটা শুনেছেন কিন্তু আমি মনে করি যে আমাদেরও কিন্তু আরেকটু আমাদের সোসাইটিরও দরকার এবং আমাদের আরো একটু গ্রাম পর্যায়ে গিয়ে ওই জিপিদের বা ওই আমাদের আরো যারা জুনিয়র লেভেলের ডাক্তার আছে তাদেরকে ডেকে না একটু কিছু আমাদের চিনাতকে বলবো যে আমাদের কিছু কথা বলা দরকার কারণ অনেক সময় কিন্তু রাইট অ্যান্ড লেফট শুরু করে দেয় চাইলেও আর আমার খারাপ লাগতেছে খুব দেরি করতেছে হঠাৎ করে তারা প্রেসক্রাইব করে দিলে করা হয় এরকম তাতে আমারও মনে হয় যে আমাদের একটু আরেকটু তৃণমূল পর্যায়ে গিয়ে একটু কথা বলা দরকার ওদেরকে আসলে কতটুকু দেওয়া দরকার কতটুকু দিব আমি মনে করি যে এইভাবে মানে অনেক সময় আমার কাছে যেটা মনে হয় কাউন্সিলিংটা কিন্তু অনেক বিরাট ব্যাপার
ওদেরকে কিন্তু বোঝালে অনেক সময় না যে খুব ডিপ্রেশনে হোক আমার কেন এরকম হলো, আমি কেন এরকম কষ্ট পাচ্ছি, মানে এই যে চেঞ্জটা যে তারা হলো এটা সে বড় সব বুঝতে চায় না যে আমার চেঞ্জটা কেন হলো শারীরিক ভাবে। অনেক সময় শহরের মেয়েরা তো অনেক কিছু পড়ে একটা গুগল সার্চ দিয়ে তারা জানতে পারে, কিন্তু গ্রামে সেটা জানতে পারে না, সে কারণে তার ডিপ্রেশনটা অনেক সময় বেশি হয়। সেখানে কিন্তু কাউন্সিলিংটা কিন্তু অনেক বেশি দরকার একটা মনে হয়। আর একটু যে মেস্টের কথা যেটা বলছে সেটা আমাদের মনে হয় আরেকটু, আমরা যেমন ইনফার্টিলিটিতে আমরা জিপিদেরকে নিয়ে অনেক সময় কথা বলিয়েছিলাম যেভাবে ড্রাগ দেওয়া কতটা উচিত বা উচিত না, সেভাবে আমাদেরও একটু কিন্তু এমএসটি নিয়েও একটু এখন সময় এসছে একটু কথা বলার, যে আমরা একটু তাদেরকে আরেকটু অ্যাওয়ার্ড ডেভেলপ করাতে পারি কিনা থ্রু আমাদের যারা জিপি, যারা এমনি গ্রামে গঞ্জে চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কিছু বড় দরকার। আমরা কিন্তু একেবারে র্যান্ডমলি আমরা ইউজ করতে পারবো না। Sharmin, can I add 30 seconds to Madam Rashana Madam? হ্যাঁ বলো বলো। জি আমি একটু বলবো। Thank you. Thank you, Rashana Madam. You have rightly mentioned that our GPs, they need also to aware of this hormone. And Alhamdulillah, আমি দেখেছি অনেক প্রেসক্রিপশন they are writing very nicely. তবু একটুখানি বলি যেটা আমাদের সব জিপির জন্য তারা তো লিখছেন because they are facing every day. আমাদের চাইতে তাদের কাছে বেশি মানুষ আসছে, বিশেষ করে আপনি প্রান্তিক অঞ্চলের যে নারীটি তিনি কিন্তু তার কাছে যাচ্ছেন, সুতরাং তাদের একটা সম্যক জ্ঞান হওয়া উচিত। এবং WHO স্টিয়ারিং কোম্পানি কিন্তু মানে স্টিয়ারিং কমিটি বলেছেন যে তারা দে ক্যান প্রেসক্রাইব। শুধু এটুকু বলতে হবে যে যদি ইউটেরাস থাকে তারা যদি এস্ট্রোজেন প্রজেস্টেরন দেন, আর যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন পান তারা যেন রেফার করে দেন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আমি সুরাইয়া ম্যাডাম একটু অ্যাড করতে চাচ্ছিলেন। জি ম্যাডাম, সুরাইয়া ম্যাডাম। একটু জাস্ট বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে I wish to bring you back to the reality of a developing country like ours. আমাদের জন্য MHT আমি মনে করি it's a challenge for us because the issues are very complex. আমাদের more than 80% of our population lives in the rural areas, having very varying মানে লাইফস্টাইল এত ভিন্ন, ওদের সাথে আপনি না মিশলে না গেলে এইভাবে বলা খুব সহজ নয়। The economic imbalance, the lack of education, the scarcity of proper health care, যেখানে নাকি বেসিক একটা হেলথ কেয়ার রিমেন্স এ রেয়ার কমোডিটি, সেখানে রেগুলার ইউজ অফ এমএসটি that is a subject of least consideration I would think. প্রথম তো কথা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, তারপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি, তারপরে হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড ফলো আপ. These things are very important, very important aspect for this type of management, which you cannot assure that. আর আমি ওই জিপি কেন, আমি কোনো গাইনোকোলজিস্টদেরও সরি বলতে আমি দ্বিধা নেই, প্রেসক্রিপশন পেয়েছি, এবং পেয়েছি কার হাতে জানেন? আমাদেরই প্রেসিডেন্ট ন্যাশনাল প্রফেসর আমার কাছে কয়েকটা প্রেসক্রিপশন পাঠিয়ে বলছেন যে দেখো কি লিখেছে। দে শুড বি প্রপারলি ট্রেন। আই এম সো সরি, আপনাদের এটা বলতে চাচ্ছি যে আপনি হয়তো যাদের ভাসোমোটর সিমটম সম্পর্কে আমার গ্রামের মানুষ বোঝে, জানে, গ্রামের মানুষ কি ভাসোমোটর সিমটমে এমএসি নিতে জানে? কমপ্লেন করে না বা ওরা খুব বেশি ইউরোজেনিটাল সিস্টেম কি বোঝে? হ্যাঁ, আপনি আপনার হরমোন বিক্রি করতে চাচ্ছেন সেটা আলাদা কথা, আপনি ফার্মাসিউটিক্যালদের পয়সা উঠাবেন সেটা আলাদা কথা, আমি একটু ডিফার করি এইজন্য সেটা আলাদা কথা। আই এম সো সরি। না না, এটা ঠিকই বলছেন আপাতত, কিন্তু আমিও ডিফার করি যে দে হ্যাভ দ্য রাইট অলসো। তাদেরও কিন্তু গ্রামের প্রান্তিক মানুষের যে ওইটাই গাইড করতে হবে, তোমরা দরকার লাগে অবশ্যই আপনাকে দিতে হবে। তাহলে এই জন্যই তো মেনোপজ স্কুল অফ মেনোপজ মেডিসিনটা তো এই জন্যই হয়েছে, এবং সেটাতে মেনোপজ স্পেশালিস্ট তৈরি হয়েছে। এই জিপিরা যা লিখছে, এই যদি আপনি ট্রেন্ড করতে ব্যাপার, কারণ ওরা এটাই জানে না যে কাকে আমরা আপনি একটু কোশ্চেনটা নিতে চাচ্ছি ম্যাডাম। জি, থ্যাংক ইউ ম্যাডাম। আমার মনে হয় বিতর্ক শেষ হবে না, তবে হচ্ছে যে নিশ্চয়ই সোসাইটির মাধ্যমে একটা কোনো গাইডলাইন আসবে। আমি একটু জিনাত ম্যাডাম আপনার কাছে জানতে চাই, একজন জানতে চেয়েছেন যে কোনো কারণে তার যদি রেডিক্যাল হিস্টেরেক্টমি হয়, সার্ভাইকাল ক্যান্সার আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এই কারণে সেই মানুষটার জন্য তো এইচআরটি তার একটি ফান্ডামেন্টাল রাইট তাকে প্রেসক্রাইব করা, তো সেটা কি করা যাবে, তাকে দেওয়া যাবে, নাকি এখানে কন্ট্রাইন্ডিকেশন আছে কোনো? Well, I think this is a very good question. I like to thank the question যে ask করেছেন। Well, আমরা যেটা বলতে চেয়েছি যে কোয়ালিটি অফ লাইফ এখন আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটি নারীর অধিকার আছে তার কোয়ালিটি নিয়ে বেঁচে থাকা। সুতরাং যে মহিলা যার রেডিক্যাল হিস্টেক্টমি হয়েছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য, it is very evidence based that hormone replacement therapy is not contraindicated for her. Number one. Number two, if there's a contraindication, we have other options. I mean, we can avoid the hormone replacement therapy. We can go to the complementary therapy. সেটা আমরা আরেকদিন বিশদ হয়তো আলোচনা করব। আর যদি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে
এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও কিন্তু আমাদের দেখা গেছে যে যদি সে যদি ভীষণভাবে সাফার করেন, বিশেষ করে জেনিটোরিয়াল সিনড্রোম অফ মেনোপজ তাদের যদি হয়, আমরা লোকাল হরমোন কিন্তু দিতে পারি। হ্যাঁ, ওরাল হরমোন দেবার বেলা আমাদের অনেক চিন্তা করতে হবে, কারণ এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সাথে অনেক রকমের হেরিডিটারি ক্যান্সারে যুক্ত থাকেন, ব্রেস্ট ক্যান্সারের রিস্ক থাকে, শুধু ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু সার্ভাইকাল ক্যান্সার যদি হয়, উই ক্যান প্রেসক্রাইব হার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আর লাস্ট বাট নট লিস্ট যেটি, যে both the survivors, they have right to have hormone replacement therapy locally. That is absolutely safe. Thank you. জি, তার মানে লোকালি ইউজের ব্যাপারটা কিন্তু অনেক বড় একটা প্রসঙ্গে আসছে। এর আগে মানুষ মনে করে যে ওরাল মেডিকেশন মানে এইচআরটি বাদে আসলে কোনো এইচআরটির কোনো হিসেব নিকেশ থাকবে না। এটা কিন্তু আজকে আপনারা অনেক সুন্দর করে নিয়ে আসলেন। ডক্টর ফৌজিয়া আক্তার, আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া ওজিএসবি ব্রাঞ্চের প্রেসিডেন্ট এবং আপনি প্রচুর আউটডোরে রোগী দেখেন, এই খবর কিন্তু আমার কাছে আছে। তো সেই জায়গাটিতে আমি জানতে চাই যে অনেক সময় কিন্তু হরমোন থেরাপি দরকার, বাট কিছু পেশেন্টের হয়তো পারফেক্ট হিস্ট্রি দরকার। আপনি প্রথমে যদি একটু বলেন যে এত ভিড়ে আসলে কি এই ধরনের রোগীদেরকে আপনারা ইম্পর্টেন্স দিয়ে হিস্ট্রি গুলো পারফেক্টলি নিতে পারেন? আর সেকেন্ড একটা, যে আমরা দেখেছি যে ব্রেস্ট ক্যান্সার খুব বেড়েছে, ম্যাডাম তার একটা স্লাইডে যদিও দেখিয়েছেন, তারপরে অনেকে জানতে চায় যে দোজ পিপল হু হ্যাভ এ স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, একদম ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, অনেকেই হয়তো সেই ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন বা সার্জারি হয়েছে, সেই রোগীগুলোর হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা এমএইচটির ব্যাপারটায় খুব ইম্পর্টেন্টলি কোন পয়েন্টগুলো আসলে মাথায় রাখতে হবে? ডক্টর ফৌজিয়া। ধন্যবাদ শারমিন। আসলে আলোচনাটা এত মানে মজা পাচ্ছি যে খুব ভালো লাগছে যে এতক্ষণ ধরে শুনছিলাম। হ্যাঁ, আসলে আমি তো ডিস্ট্রিক্ট লেভেলে অনেক বছর ধরে আছি। প্রান্তিক পর্যায়ে হট ফ্ল্যাশ যেটা, এই পেশেন্ট গুলো কিন্তু একেবারেই কম না। এরা এসে যেটা বলে তাদের অনেক প্রেশার বেড়ে গেছে, সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আমি এই জিনিসটা সবচেয়ে বেশি শুনি যে আউটডোরে এসে তার হয়তো অ্যারাউন্ড 55-60 ইয়ার্স এসে যে ম্যাডাম আমার এত প্রেশার, মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এই হট ফ্ল্যাশটা তারা এইভাবে এক্সপ্লেইন করে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে হিস্ট্রি অবশ্যই আমরা নিই। হ্যাঁ, হিস্ট্রি না নিয়ে আসলে এই যেটা হরমোন থেরাপি আসলে আগেই আমরা দিই না। যেটা তাদের তার ফ্যামিলি হিস্ট্রি, যে তার কোনো, যেটা আমরা ম্যাডাম বললেন সেই হিস্ট্রি গুলো একটা নিয়েই থাকি, যে ফ্যামিলিতে কোনো হার্ট ডিজিজ, তার নিজের কোনো লিভার ডিজিজ, তার প্রেশারটা, হিস্ট্রি গুলো নিয়ে প্রথমেই কিন্তু আমরা হরমোন থেরাপি দেওয়ার আগে যে নন হরমোনাল ব্যাপারগুলো, এখন তো অনেক কিছুই আসছে আমাদের, যে ইভিনিং প্রিমরোজ অয়েল অথবা যেটা ব্ল্যাক, এইগুলো কিন্তু আমাদের এখন বাজারে খুব অ্যাভেলেবল। এইগুলো দিয়ে আমরা আসলে প্রথমে একটু চেষ্টা করে দেখি যে তার এইগুলো যায় কিনা। পেশেন্ট গুলাও যে এরা মানে ডিস্ট্রিক্ট লেভেল ফলো আপেও কিন্তু বেশ আসে, দেখা যায় 1 মাস পরে আবার চলে আসছে, এরপরে হয়তো তার যদি সিমটম গুলো না যায়, আমরা হচ্ছে এইচআরটি দেই। তার এই হিস্ট্রি নিয়ে তার ইনভেস্টিগেশন খুব বেশি দরকার পড়ে না, তার যদি প্রেশার নর্মাল থাকে, সবকিছু মিলে আমরা তাহলে এইচআরটি আমরা দিই। এটা একটা। আরেকটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এইচআরটির একটা বড় রিস্ক আছে, যেটা আমাদের জিন্নাত ম্যাডাম বললেন যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে, সেই ক্ষেত্রে আমরা আসলে প্রথমে এমএসটি না দিয়ে আমরা চেষ্টা করব যে নন হরমোনাল থেরাপি গুলো দিয়ে তাকে করা যায় কিনা, ট্রিটমেন্ট করা যায় কিনা। আর লোকাল আমাদের যে জেনিটোরিয়াল সিমটম যদি থাকে, লোকাল যেটা, সেটা আমরা ইউজ করতে পারি। এরপরেও যদি এমন হয় যে তার ইন্ডিকেশন যে দরকার আছে, যে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে আর তার এমএসটি দেওয়ার দরকার, সেই ক্ষেত্রে তাকে যদি সে হিস্টেরেক্টোমাইজড হয়, সেক্ষেত্রে ইস্ট্রোজেন দিয়ে আমরা হয়তো তাকে ট্রিটমেন্ট করতে পারি। তবে রেগুলার ফলো আপটা খুব জরুরি, যে তাকে আমরা 3 মাস পরে। ডক্টর ফৌজিয়া, অনেক ধন্যবাদ। আমার হাতে আর 6 মিনিট টাইম আছে। জিনাত ম্যাডাম, আপনি যদি একটু ছোট ছোট করে কিছু উত্তর দেন। যেমন একজন বলেছে যে ব্রেস্ট ক্যান্সারের সার্জারির পর আমরা অনেক সময় দেখেছি যে ওটারই একটা ট্রিটমেন্ট হিসেবে লেট্রোজোলকে ব্যবহার করা হয়, as a one kind of কেমোথেরাপির একটা পার্ট হিসেবে বলা হচ্ছিল। তো সেই ক্ষেত্রে এই লেট্রোজোলটা কি তার এইচআরটি এর পার্টটা কি কভার দেয় কিনা ম্যাডাম? A very well thought question. Well and tricky question. Tricky also. Yeah, definitely. Actually, letrozole, আমাদের যে লেট্রোজলের কথা আমরা বলছি, লেট্রোজল কিন্তু actually এস্ট্রোজেনকে সাপ্রেস করে। সুতরাং it doesn't have any role to ameliorate the hot flashes. Answer is very simple. জি, তাহলে সেটা নিশ্চয়ই ক্লিন কাট উত্তর হয়ে গেল। আর যিনি ট্যামক্সিফেন পাচ্ছেন ম্যাডাম, তার ব্যাপারে আপনার কথা কি থাকবে? হ্যাঁ,
tamoxifen যেটা পাচ্ছেন, tamoxifen কিন্তু it has an estrogenic effect. So what happens, it causes endometrial hyperplasia and even endometrial polyp, and sometimes it causes endometrial cancer. তবে হ্যাঁ, যে tamoxifen কিন্তু কিছুটা আমাদের পেশেন্টের দেখা যায় যে কিছুটা মেনোপজাল সিমটমস কম থাকে, but that is not actually best drug or superior to any of the direct estrogen therapy for vasomotor symptoms. But অন্যদিকে যদি বলি আমরা, at the same time it has a এটা যে tamoxifen যে ইউজ করছে, it is one kind of SERM, সেটার জন্য তার অস্টিওপোরোসিসটা একটু প্রিভেন্ট হতে পারে, কিন্তু হট ফ্ল্যাশেসটা হয় না। বরং আমাদের একটা ভয় আছে যে যারা tamoxifen নিচ্ছেন তাদের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর দিতে হবে, বিকজ এভিডেন্স বেসড there could be even endometrial cancer. Thank you. থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা প্রশ্ন আমার কাছে মনে হয় যে এটা ইজি বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে HRT কি ফর অল মেনোপজাল উইমেন? ইজ ইট ফর অল? Well, that is that is also very, very valid question. I mean, if some menopausal women lady is coming to us, she's entering the chamber, should I prescribe? No. The answer is very simple. If somebody is symptomatic, only then you can give her. Even some madam বলেছেন, তারপর সুন্দর করে আমার দুই ডিসকাশন চমৎকার করে বলেছেন যে লাইফস্টাইল মডিফিকেশন would be the bedrock for menopausal women. So let us strive that. And if she's really symptomatic, then probably lifestyle alteration didn't help her, then you can go for the menopause hormone therapy. And also we have to keep in our mind that if she's symptomatic, we have to ameliorate her disease. We have to improve her quality of life. Thank you. ম্যাম এই জন্য তো Thank ম্যাডাম you. এটা বলা হয়েছে HRT না বলে এখন MHT বলছে, আগে তো HRT বলতো সবার জন্য, এখন MHT মানে তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড আসলে বেসিক্যালি। Exactly. Exactly. MHT includes estrogen, progesterone and androgen. এই জিনিস দিয়ে যেটা করা হচ্ছে, that is MHT. শুধু HRT তো it also relates to other hormonal therapy like we give in other conditions. উনি বোধহয় আমাদের MHT বুঝাতে চেয়েছিলেন ম্যাডাম। এক্স্যাক্টলি। আমি আর দুটো তিনটা প্রশ্ন নিতে পারবো জিনাত ম্যাডাম। আরেকটা কোয়েশ্চেন আমার কাছে মনে হয় এটা উত্তর দেওয়াটা দরকার আছে, কারণ আমরা প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিউর বা ওভারিয়ান ইনসাফিসিয়েন্সির কেস কিন্তু খুব পাচ্ছি, স্পেশালি আমরা যারা ইনফার্টিলিটি দেখি, স্পেশালি আমরা কিন্তু AMH লেভেল করলে দেখছি যে একেবারেই 27-28 ইয়ার্স হলে AMH লেভেল লেস দেন 1, আমাদের খুব কঠিন হয়ে যায় তখন এই পেশেন্ট গুলোকে ট্রিট করা। সেখানে ডক্টর বেনজির উনি জানতে চেয়েছেন যে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিউর যেন না হয়, বা যেই ফ্যামিলিতে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিউরের হিস্ট্রি আছে সেটাকে প্রিভেন্ট করার কি আসলে কোনো উপায় আমাদের আছে কিনা? আর যদি কারো হয়ে থাকে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিউর, এই কেসগুলোর জন্য আমরা MHT আসলে কবে থেকে শুরু করব? কারণ উনি তো বিলো হয়তো 30 ইয়ার্স বা বিলো 40 ইয়ার্স, তার ক্ষেত্রে হিসেবটা কি হবে? অত্যন্ত সুন্দর প্রশ্ন এটি, নো ডাউট ইট ইজ অলসো ভেরি থট জেনারেটিং কোয়েশ্চেন। ওয়েল, POI বা প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি যখন হয়, আমরা সকলে জানি যে সেখানে সিজেশন অফ ওভুলেশন হয়। Only 5% of women they might have ovulation. So definitely there is a estrogen deficiency. আর আমরা জানি যে estrogen deficiency affect all the component of the body. I mean, starting from her memories, her heart, her liver, her kidney, and her musculoskeletal system and the urogenital system. সুতরাং এই মেয়েটি যদি লম্বা ক্রনিক ডিপ্রিভেশন অফ এস্ট্রোজেন হয়, তাহলে তার কোয়ালিটি অফ লাইফ উইল বি ডিজাস্টার। So definitely this is indicated, and it's not my talk actually. There is a position paper, I mean evidence paper is there, that these ladies, whenever you're when at once you diagnose her that she is suffering from premature ovarian insufficiency, start the hormone. There's no fear. Start the hormone and continue it until the age of menopause, because that is the time our hormone is required, which will prevent her osteoporosis, which will prevent her cardiovascular events, which prevents her diabetes, which will prevent her progression of dementia, which will prevent her musculoskeletal disease, which will prevent her gender-urinary syndrome of menopause. So that is a very important question. Yes, as soon as she reached at menopausal age, that is natural menopause also women are suffering. So we can stop the hormone and rethink whether she's suffering or not, because the age of menopause is the natural menopause. So in that case, again, we can reevaluate. If she's symptomatic, we can give her. If she's not symptomatic, we can't give. But when she's premature ovarian insufficiency, even without any symptoms,
even without any climatic problem. We have to prescribe that. And আরেকটা প্রশ্ন করেছিল বেনাজির, very nice, that how to prevent the premature ovarian insufficiency. তো অনেক বড় একটা ডিসকাশন হয়ে গেল, আমাদের এর ভিতরে যেতে হবে এটা এটিওলজি। কি অ্যাভয়েডেবল কিনা ম্যাডাম, অ্যাভয়েডেবল কিনা এটা? ওয়েল, যদি এটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, ইট ইজ নট অ্যাভয়েডেবল, ইট ইজ ইনহেবিটেবল। আর যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে, যেমন আমরা যদি কাউকে যদি মনে করি যে তাকে আমরা অনেক দিন থেকে হরমোন দিয়ে থাকি, সাপ্রেশন করতে থাকি, লাইক ডাইনোজেস্ট, মানে যেসব ড্রাগ গুলো আমাদের এই জিএনআরএইচ অ্যানালগকে সাপ্রেস করে, জিএনআরএইচ রিলিজকে সাপ্রেস করে, সেটাকে ওভারিকে সাপ্রেস করে, দ্যাট ইজ প্রলং ইউজ, দ্যাট মাইট প্রিসিপিটেট দ্য ওভারিয়ান ফেইলিয়ার। সো দ্যাট শুড বি স্টপড। এটা একটা ইম্পর্টেন্ট। কোনো ড্রাগসের কথা আমরা যে বললাম, ভাইরাল ইনফেকশন যদি হয় কারো, যেমন ক্লামাইডিয়া, মামস, সেগুলোকে আমাদের প্রিভেন্ট করতে হবে খুব কুইকলি। আর যদি কোনো জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম যদি থাকে, সেসব উইমেনকে যাতে হয়তো মোজাইক আছে বা এই অল্পটুকু ফেইলিয়ার আছে, একদম ডিটোরেট করে যেতে পারে, সেখানেও আমরা কিন্তু ট্রিটমেন্ট দিতে পারি। আর টিউবারকুলোসিস ইজ অ্যানাদার ওয়ান। সো actually we have to assess the women, what is her risk factor, what are doing, what is pushing the ovary to fail, that we have to find out, and then we can give her treatment. And the last but not least, smoking is also, and the lifestyle is also very important. Thank you. আমাদেরকে শেষ করতে হচ্ছে, অনেক প্রশ্ন ছিল। ডক্টর ফজিয়া, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি আপনি কিছু অ্যাড করতে চান এখানে? আপনারা কিভাবে ম্যানেজ করেন কিনা, যেহেতু আপনি খুব পেরিফেরিতে প্রচুর পেশেন্ট এভাবে ডিলিট করেন, ওখানে তো প্রিম্যাচুর মেনোপজ আসে, তখন কি আপনারা এমএইচটি অ্যাড করে দেন কিনা? না, প্রিম্যাচিউর মেনোপজ আসলে সবসময় যে অ্যাড করে দেয়া হয়, সেটা আসলে তাকে ইভালুয়েট করে নি, যে আসলে তার সিমটমটা ইন্ডিভিজুয়ালাইজ করা যায়, তার সিমটমটা কত বেশি, যে তার হচ্ছে নন হরমোনাল অনেক কিছু কিন্তু আমাদের আছে হাতে, সেইগুলো আসলে দিয়ে আমরা আগে চেষ্টা করছেন। আমি কিন্তু আমি প্রায় দেখি, কেন আমি কিন্তু বলি যে অনেক পেশেন্ট কিন্তু আমার গ্রামে আসে, ধরো একদম 38 বছর, 39 বছর, 40 বছর, অনেকে কিন্তু বলি বিয়ে খাচ্ছে বগুড়ায়, থাক পিল খেতে থাকো এবং বাঁচি থেকে রেগুলার করো, এবং দে আর হ্যাপি। আর কিছু না দিয়ে ধরো তাদের তো আমি আলাদা করে দিতে পারবো না, যদি বলি যে ঠিক আছে তুমি কিছু লম্বা সময় ধরে তুমি পিল খাও, খুব খুব ভালো। খারাপ তো অনেকদিন পর্যন্ত নাই, অনেক সিমটম সে বলে আমার খুব খারাপ লাগতেছে, আমি পারি না, কিন্তু আমার স্বামী চাই যে আমার মাসিকটা রেগুলার হোক, আমি যেন ভালো থাকি। আমি কিন্তু প্রেসক্রাইব করি যে, কিন্তু আমি দেখি পরবর্তীকালে 6 মাস 1 বছর তারা বেশ হ্যাপি লাইফ লিড করে। ম্যাডাম, আমি অনেক ক্ষেত্রে পিল দিয়ে থাকি ম্যাডাম, খুব ভালো রেসপন্স পাওয়া যায়, ভালো রেসপন্স উপায় নাই তার, আমি তো এখানে বলতে পারি, কিন্তু দেখে নাও আর কি। যা অনেক সময় অনেক পেশেন্ট ধরো একদম ফাইব্রয়েড নিয়ে আসে, আমি কিন্তু তার আমার আদার্স কোনো থাকে, কাউন্সিলিং করে বলতে হয়। কিন্তু যারা এইসব প্রিম্যাচিউর নিয়ে আসে, আরেকটা জিনিস আমি কে বলছিলাম, অনেক পেশেন্ট কিন্তু যারা নিজেরা খায়, যে আমাদের ঢাকা শহরে আমাদের দেখি এই হরমোন নিচ্ছে, এমএসটি নিচ্ছে, মাঝে মাঝে কিন্তু জেনারেট ব্রেক থ্রু ব্লিডিং হয়। এটা কিন্তু আমাদের একটু বলে দিতে হবে, এটা আমি পোস্টের আছে, অনেক পেশেন্ট এসে কমপ্লেন করে, ম্যাডাম যে কি আপনি দিলেন, আমার একটুখানি আমার নামাজ গন্ডগোল হয়েছে। আমি অবশ্য আজকাল বলি এটাতে কিন্তু নামাজ নষ্ট হয় না, জানি না তোমাদের কি মতামত কি বলেন। আমি প্রায় রোজার মধ্যে অনেকে এসেছেন, এটা অবশ্য এখানে অনেকে প্রশ্ন রেখেছে যে ওনারা এমএইচটি অ্যাড করেছেন, তারপরে অনেকেরই ভ্যাজাইনাল স্পটিং হচ্ছে, তাদেরকে উত্তর কি দেবে তারা? হ্যাঁ, আমি বলবো নাকি ম্যাডাম বলবেন? তুমি বলো। হ্যাঁ, এটা কিন্তু ম্যাডাম বলতে চাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, শিওর জিনাত বলুক, বলেন জিনাত। ম্যাডাম, আমার প্রেজেন্টেশনে আমি দেখিয়েছিলাম যে প্রথম 3 মাস আমি প্রেজেন্টেশনে বলেছি দেয়ার মাইট বি স্পটিং, কারণ আমরা যখন এস্ট্রোজেন প্রজেস্টেরন দিচ্ছি, এস্ট্রোজেনের ডোজ ইজ কোয়াইট হায়ার দ্যান দ্য প্রজেস্টেরন, সো দেয়ার মাইট বি সাম স্পটিং, বাট 3 মাস আমরা তাকে দেখবো। 3 মাসের মধ্যে একদম এলে হুলুস্থুল করে ডিএনসি টেন্সি করার কোনো দরকার নেই, তবে আমরা একটা টিভিএস করে দেখে দিতে পারি যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়াটা কেমন, এন্ডোমেট্রিয়াল টেক্সচারটা কেমন, কোনো মায়োমেট্রিয়াল ইনভেশন আছে কিনা, ওগুলো দেখে নিতে পারি। আমরা তো হরমোন দেওয়ার আগে দেখেই নিয়েছি, সো 3 মাসে যে খুব একটা বড় রকমের চেঞ্জ হবে, ইটস নট লাইক দ্যাট। বাট ইফ আ উইমেন, উই ক্যান অ্যাসিওর হার, যেটা প্রশ্ন এসেছিল, যে আমরা তাকে অ্যাসিওর করতে পারি এবং আমরা কাউন্সিলিং বলতে পারি যে প্রথম 3 মাস একটু একটু করে স্পটিং হবে, এখানে ভয়ের কিছু নেই। কিন্তু
আপনি আসবেন, আমরা দেখবো। আমরা দেখে নিলাম। এরপর সে চলে গেল অ্যাসিওর্ড হয়ে, আবার তার ব্লিডিং শুরু হলো এবং দেখা গেল যে 3 মাসের পরেও তার ব্লিডিং হচ্ছে। তখন হ্যাঁ, তখন কিন্তু ম্যাডাম এক্স্যাক্টলি রাইট, তখন কিন্তু আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এন্ডোমেট্রিয়াল ইভ্যালুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস, সো ইউ হ্যাভ টু গো ফর দ্য এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং। থ্যাংক ইউ। এটা আমি একটা শুধু প্রশ্ন এসেছে যে এমএইচটি দেওয়ার আগে কি সবারই আপনারা প্যাপ স্মিয়ার করে নিবেন কিনা, যার প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর 40 ইয়ার্স এর আগে হচ্ছে, সেই মেয়েটারও কি প্যাপ স্মিয়ার করে নিবেন কিনা, এই প্রশ্নটা এসেছে কিন্তু আজকে। ওয়েল, এটা কিন্তু যে প্রশ্ন করেছে তাকে আমি একটি অ্যান্সার দেব। Pap smear is a routine screening for all women. So MHT এর জন্য আলাদা কিছু নাই, সব উইমেনদের করব। আর MHT যখন নিতে আসবে, এটা একটা আমাদের অপরচুনিটি। ইফ শি ডাজন্ট হ্যাভ দ্যাট, উই ক্যান ডু দ্যাট। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমার কাছে মনে হয় আজকে খুবই ফ্যান্টাস্টিক একটা ডিসকাশন হলো, প্রচুর প্রশ্ন উত্তর দিতে পেরেছি, আবার প্রচুর প্রশ্ন পারিনি কারণ সময় নেই, এখন শেষ করতে হবে। আমাদের সাথে প্রফেসর গুলশানারা আছে, আমাদের সেক্রেটারি জেনারেল ওজিএস। ম্যাডাম, আপনি কি সংক্ষেপে কিছু অ্যাড করতে চান এখানে ম্যাডাম? থ্যাংক ইউ ডক্টর শারমিন আব্বাসী। আমি আসলে প্রথমেই ধন্যবাদ দিতে চাচ্ছি বিডি ফিজিশিয়ানকে, যে তারা মাঝে মাঝে যে প্রোগ্রামগুলো আসলে দেন, খুবই টাইম ডিমান্ডিং টপিক গুলা চুজ করেন, এবং আজকে যে টপিকটা এটা আসলে খুবই, মানে প্রশ্নটা দেখেই বোঝা যায় যে কতগুলো প্রশ্ন এখানে হয়েছে, এবং যারা জয়েন করেছেন তাদের মধ্যেও খুবই সুন্দর প্রেজেন্টেশন দিছে প্রফেসর জিনাতারা নাসরিন। প্রত্যেক অ্যাসপেক্টে কিন্তু মেনোপজ, এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, প্রত্যেকটা অ্যাসপেক্টকে সে অ্যাড্রেস করেছে, এবং সবার জানার বিষয়টিকে তো ক্লিয়ার করেছেই, আবার হচ্ছে প্রশ্ন মানে যাতে করতে পারে এবং বুঝতে পারে ঠিক এই স্পেসটিও রেখে দিয়েছে, যার জন্য কিন্তু এতগুলো প্রশ্ন হয়েছে। এবং আলোচনায় ব্রিগেডিয়ার জেনারেল সুরাইয়া রহমান ম্যাডাম যে এই মেনোপজ সোসাইটি যে বিষয়টি তুলে ধরেছেন, মানে জেনেসিস কবে থেকে হলো, কি রকম করে হলো, কে কে করেছেন, এই বিষয়টিকে ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমাদের জাতীয় প্রফেসর শালা খাতুন ম্যাডাম, তারপরে প্রফেসর রওশনারা বেগম এবং ব্রিগেডিয়ার জেনারেল সুরাইয়া রহমান, আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ যে এই সোসাইটিটা আপনারা করেছেন। তবে ম্যাডামের সঙ্গে আমি আসলে স্পেনে গিয়েছিলাম, মানে ওয়ার্ল্ড মেনোপজ কংগ্রেসে, সেখানে ম্যাডাম যে ভূমিকা রেখেছিলেন সেটা আসলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত সম্মানজনক, কারণ ওই সময়েই আমাদের খুব সম্ভবত 11 জন হচ্ছে লাইফ মেম্বার হয়ে এই সোসাইটিটা তখন হচ্ছে ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি এটাকে রিকগনিশন দেয় এবং আমাদেরকে সেখানে জয়েন করতে বলে। এটা আসলে আমরা খুবই এনজয় করেছি এবং ম্যাডাম তখন আমাদের সঙ্গে ছিলেন, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং সেই কংগ্রেসে অ্যাটেন্ড করে কিন্তু এই সোসাইটি অনেক এগিয়ে গেছে। তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড কংগ্রেসে হচ্ছে জয়েন করেছে এবং সোসাইটিটাকে আসলে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ইন্টারন্যাশনাল লেভেলে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে গেছেন আমাদের যে লিজেন্ড গাইনোকোলজিস্ট প্রফেসর শালা খাতুন ম্যাডাম, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল সুরাইয়া রহমান, প্রফেসর রওশনারা বেগম। আসলে ওনাদেরকে ধন্যবাদ এবং আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা যারা পরবর্তীতে আছি তারা ওনাদের কাছে ঋণী যে এই সোসাইটিটাকে এই পর্যায়ে নিয়ে গেছেন। আর এই চার্টের ব্যাপারটি হচ্ছে আসলেও এটা অত্যন্ত জিজ্ঞাসিত এবং অত্যন্ত জানার একটি বিষয় আমাদের পেশেন্টদের কাছেও এবং আমাদের যারা সার্ভিস কেয়ার দেন তাদের কাছেও। তো মাঝে মাঝেই এরকম ওয়েবিনার, এরকম ডিসকাশন খুবই জরুরি, তাহলে দেখা যাবে যে যাদের প্রয়োজন তারাও হচ্ছে এটার থেকে উপকৃত হবেন এবং আমাদের সার্ভিস কেয়ার প্রোভাইডার যারা তারাও হচ্ছে উপকৃত হবেন। তো সর্বোপরি এটি সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। আর শারমিন মডারেশন করেছো অনেক সুন্দর, তোমাকে অনেক ধন্যবাদ। প্রশ্নগুলোর উত্তরও অনেকগুলো প্রশ্ন আছে, আবার বেছে বেছে নিয়েছো যে আসলে কোন প্রশ্নটা বেশি প্রয়োজন, এটাও আসলে মডারেশনের একটি বড় দিক। এটার জন্য তোমাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পার্টিসিপেন্ট অনেক ছিল, 110-এর উপরে, এখন একটু কমে গেছে।
তারপরেও যে পার্টিসিপেন্টরা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে মেনোপজ সোসাইটির উত্তর সমৃদ্ধ উন্নতি এবং এটি আরো উন্নত পর্যায়ে যাবে এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম শেষ দিকে আছি ডক্টর এহসান খান, আপনাকেও ধন্যবাদ। বিডি ফিজিশিয়ান এগিয়ে চলছে এবং আমাদেরকেও স্বাধীনতা দেওয়ার জন্য। ওবিজিওয়ানের যে কোনো প্রোগ্রামই জিনাত ম্যাডাম, রওশন ম্যাডামের কনসার্ন নিয়ে আমাদের নেতৃত্বে আসলে আমরা সেশন গুলো চালিয়ে যাই, তো যেটি আসলে খুব ফ্রুটফুল হয়। আমি একটা কথা একটু অ্যাড করি আপনাদেরকে, আজকে প্রচুর জেনারেল ফিজিশিয়ান বা জিপি ফ্রম আউটসাইড ঢাকা এই সেশনটা শুনেছে এবং যুক্ত ছিল। আমি একটা বিগ থ্যাঙ্কস এবং ক্ল্যাপ দিতে চাই জিনাত ম্যাডাম আপনাকে। আপনি অসাধারণ ভাবে যেমন প্রেজেন্টেশনটা দিয়েছেন, প্রশ্নগুলোর উত্তরও কিন্তু একজন জিপির পয়েন্ট অফ ভিউ থেকে উত্তরগুলো দিয়ে দিয়েছেন, নট ফ্রম দ্য স্পেশালিস্ট পয়েন্ট অফ ভিউ। এটা আমার কাছে মনে হচ্ছে তাদের জন্য বোঝাটা খুবই সহজ হয়েছে। সো হ্যাটস অফ টু ইউ, এবং আপনি সামনে এগিয়ে যান, এই শুভকামনা আপনার জন্য থাকছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফাহমিদা রশিদ, ডক্টর ফৌজি আক্তার এবং রওশন ম্যাডাম। ইউ আর আ লাইট হাউস, আপনার কথা ছাড়া আসলে আমাদের চলে না। আমি শেষ করব একজনের কথা দিয়ে, যিনি মেনোপজ সোসাইটিটিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সুরাইয়া রহমান ম্যাডাম। তার কথা এবং দিক নির্দেশনার মাধ্যমে আজকের আয়োজনটি আমরা শেষ করব। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ ডক্টর শারমিন। আমি প্রথম গুলশানকে বলতে চাচ্ছি যে সে স্পেনের কথাটা মনে করেছে এবং সেটা ছিল 12th ওয়ার্ল্ড কংগ্রেস। আচ্ছা, ওখানে আমাদের অনেক বড় একটা ভূমিকা ছিল। তো আমি শেষ পর্যায়ে শুধু এইটুক অ্যাড করতে চাচ্ছি যে আমি আপনাদের কাছ থেকে, আমার থেকে আপনারা বয়সে অনেক ছোট, আপনাদের নতুন জ্ঞানের মানে ভান্ডার আপনাদের কাছে আছে। I have learned a lot today because I have come to know your way of thinking. আপনারা কি চিন্তা করছেন এখন, সেটা আমাদের জন্য জানাটা খুবই জরুরি। এবং আপনারা কিভাবে জিনিসটা চাইছেন সেটাও কিন্তু মানে you are the future leaders, so we have to respect your views and your thoughts. আমি শেষ করতে চাচ্ছি শুধু এইটুকু বলে, কিছু বাস্তব কথা দিয়ে, আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি বলতে চাই। আমাদের একটা ক্লাব আছে, আমার এই নাম হচ্ছে মিড লাইফ ক্লাব, এবং এর সদস্য সংখ্যা প্রায় 200। তো এর বেশিরভাগ সদস্য কিন্তু উচ্চশিক্ষিত, সচ্ছল এবং সমাজের উচ্চ স্তরে। এখানে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত থেকে শুরু করে সচিব, আমলা, আইনজ্ঞ, শিক্ষিকা, ব্যাংকার, সাম আর ওয়ার্কিং, সাম আর রিটায়ার্ড, সবাই আছেন। আমরা নানান বিষয় টপিক ওনারাই সিলেক্ট করে দেন, আমরা খোলাখুলি ভাবে আলোচনায় অংশগ্রহণ করি। মেনোপজ নিয়ে যখন, মেনোপজ এবং ম্যানেজমেন্ট নিয়ে যখন আলাপ হয়েছে, যতবার হয়েছে, দেখা গেল এই শিক্ষিত, উচ্চ শিক্ষিত মহিলারা they are very reluctant about the menopausal hormone therapy with hormone. এটা নিয়ে ওনাদের আগ্রহ উৎসাহ খুব কম। ওনারা কিন্তু যথেষ্ট জ্ঞানী, কারণ বেশিরভাগই চিকিৎসাটা নিয়ে আসেন বাইরের দেশ থেকে, আমাদের কাছে আসেন, একটু আলাপ আলোচনা করেন, যখন থেকে যান চিকিৎসা নেন। তো আমরা সব জানতে চাই যে ওনাদের এই চিন্তাধারাটার কারণ। ওনারা মনে করেন যে জীবনের যে এই পরিবর্তনটা, এটা অত্যন্ত স্বাভাবিক, এটাকে ওনারা মেডিকেলাইজ করতে চান না। তাদের বিশেষ আগ্রহ হচ্ছে মাইন্ড বডি ইন্টারভেনশনস এর প্রতি, এবং আমার মনে হয় জিনাত এটা মেনশন করেছে, কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন। মাইন্ড বডি ইন্টারভেনশন গুলো হচ্ছে, যেমন ধরেন কগনিটিভ থেরাপি আছে, যোগা আছে, তারপরে হিপনোসিস, অ্যারোমা থেরাপি, রেকি, বিভিন্ন চিকিৎসা আছে। আমার একটা সুযোগ আছে, আমি এটা নিয়ে ভবিষ্যতে বলতে যাচ্ছি, কারণ আমার অনেকগুলো পেপার বাইরে প্রেজেন্ট করেছি। আমি কেপ টাউনে করেছিলাম, সিঙ্গাপুরে করেছিলাম এবং শ্রীলঙ্কাতেও করেছিলাম। আমার অনেক কাজও ছিল এর উপরে। তো কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে আরো অনেক কিছু আছে, হার্বস এন্ড স্পাইসেস এন্ড খাবার দাবারের অনেক ব্যাপার আছে। এবং এগুলি নিয়ে অ্যাডভান্স কান্ট্রিগুলোতেও কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। নেদারল্যান্ড, জার্মানি, এসব জায়গা ওরা এইগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে জার্মানিতে, যেখান থেকে আমি একটা হার্বসের বীজও নিয়ে এসেছিলাম, এনে আমি লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। সেটা আবার মালয়েশিয়া করেছে, ওরা ক্যাপসুলও তৈরি করেছে ওইটার অন্য নামে। এনিওয়ে, আমি এখন অ্যাপ্রোচ করব এই যে তরুণ যে স্পেশালিস্ট ডাক্তাররা আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাচ্ছি, আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাচ্ছি, why don't you take up research on how generation of our age, আমরা যারা, we are 70 up now, আমরা যারা আছি, the newer generation of our age and even our predecessors, like our mother, maybe grandmas,
how they live their lives, how they manage such problems without the help of MHT. It could be a good research project for you. এটা এই অ্যাপিলটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, এবং আমি খুবই এনজয় করেছি প্রশ্ন, শারমিন 30 সেকেন্ড দিও আমাকে। মডারেশন, প্রেজেন্টেশন, এভরিথিং ওয়াজ ওয়ান্ডারফুল, এবং আমি খুবই আনন্দিত এত সুন্দর একটা সেমিনারে অংশ হতে পেরে। ধন্যবাদ শারমিন। আমি একটা খবর দেই, আমি আগে তো আব্বাস আমাকে সময় দিচ্ছে না, কিন্তু জিনাতকে ধন্যবাদ না দিলে না হয় না। জিনাতকে সহজ করে বলার জন্য আবারও ধন্যবাদ। আর একটা জেরিয়াট্রিক মেডিসিন সোসাইটি একটা তৈরি হচ্ছে, একটা তারা খুব উঁচে পড়ে লাগছে মেডিসিন সব সাবজেক্টের লোকেরা আছে তারা, এবং ভারত থেকে ইন্ডিয়া থেকে অনেকে এসছে, তারা 2-3টা অলরেডি মিটিং করছে আমার সাথে, তারা খুব চাচ্ছে এবং অলরেডি কনস্টিটিউশন তৈরি করতেছে। তারা বলছে যে মেডিসিন জেরিয়াট্রিক পেশেন্টের জন্য, কারণ একটা তো প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি হয়ে গেছে, তারা ওই যারা ক্যান্সার সার্ভাইভার যারা থাকে বা হ্যাঁ ওটা তো নিজামের সাথে আছে, আমিও আসছি ওদের সাথে, তো ওরাই ওই ওর কনস্টিটিউশন যা দিচ্ছে, তো এখন এই জেরিয়াট্রিক মেডিসিন নিয়ে একটা আলাদা সোসাইটি বোধহয় খুব তাড়াতাড়ি একটা লঞ্চ করবে, ঘোষণা দেবে। খুব আপনি ধরছে যে আপনার মেনোপজ সোসাইটি থেকে আরো কিছু লোকজন আপনারা বলেন, আমি যে হ্যাঁ সবার নাম বলছি যে সবাইকে ইনক্লুড করো, জেরিয়াট্রিক সবাই, জেরিয়াট্রিক বয়স সবাই পার হয়ে আসছে, যারা পার হয়েছে সবাই থাকবে এখানে, কোনো অসুবিধা নাই। তারা একটা সোসাইটি করার চিন্তা করতেছে, মানে মেডিসিন দিয়ে হেল্প করা, মানে জেরিয়াট্রিক পেশেন্টের যেসব হয় আর কি। ওরা তো ইন্ডিয়াতে তো এটা খুবই পপুলার জেরিয়াট্রিক মেডিসিনটা, আমাদের এখানে আমরা হয়তো এটা বলি না এখন পর্যন্ত। তো প্যালিয়েটিভ কেয়ারের সাথে এটা কিছুটা একসঙ্গে না, এটা একটা আলাদা সোসাইটি হওয়ার চিন্তা ভাবনা করতেছে তাড়াতাড়ি। আমি বলছি জিনাত, আমিও অনেকের নাম বলেছি যে তারা থাকবে। খুব ভালো লাগলো আজকে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ম্যাডাম। জিনাত ম্যাডাম কিছু বলতে না, চাচ্ছেন? আমি জাস্ট 30 সেকেন্ড, সেটা হচ্ছে যে আজকে ডিসকাশনে যে ফৌজিয়া এবং আমাদের সাথে যে ফাহমিদা সাথী, ওরা ইয়াং ম্যাডাম, ওরা একদমই মানে ইয়াং, এত সুন্দর আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। আমাদের ব্রিগেডিয়ার সুরাইয়া ম্যাম আর রসনা ম্যাডাম তো একেবারে জ্ঞানের জাহাজ, ওনাদের তো তুলনাই হয় না। কিন্তু এই যে দুটো ছোট মেয়ে, তারা এত সুন্দর করে বললো, আমি সারপ্রাইজ। জান্নাত কিছু বলে নাই, শারমিনের মডারেশন তো অনেক সুন্দর। আমি শুধু বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ দেবো এই বলে যে তাদের যে আজকে পার্টিসিপেন্ট, তারা যদি বাংলাদেশ মেনোপজ সোসাইটির মেম্বার হন বা ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটির মেম্বার হন, তাদের কিন্তু প্র্যাকটিস এটা খুব হেল্প করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। জান্নাত আপা, আপনাকেও ধন্যবাদ। সেই সুদূর খুলনা থেকে আমাদের সঙ্গে আপনি যুক্ত ছিলেন পুরো আয়োজনটিতে। কিছু কি অ্যাড করতে চান আপা? জি, আসসালামু আলাইকুম। আমি আসলে নিজের ইন্টারেস্ট থেকে যুক্ত আছি, কারণ যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সোসাইটি বাংলাদেশ মেনোপজ সোসাইটি, এটা কিন্তু সাব স্পেশালিটির মধ্যে আমার মনে হয় খুবই অগ্রগামী একটা সোসাইটি। প্রথম দিকটার কথা, ক্লাইমেটেরিক একটা পেপার, যে আমার এই জার্নালটার প্রতি আমার খুবই দুর্বলতা, আমি স্পেনে যে একটা চেয়ে নিয়ে এসেছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু মেনোপজের কোর্স হয়, ক্লিনিক্যাল কোর্স অন মেনোপজ, এবং তারা হচ্ছে মেনোপজ ক্লিনিকে সার্টিফাইড প্রোভাইডার। এরকম কোনো যদি অ্যাক্টিভিটি নেয়, তাহলে আমার মনে হয় মেনোপজটা ভালো অ্যাড্রেস হবে। আমার ধারণা এখনো মেনোপজের ট্রিটমেন্ট কিন্তু আসলে ম্যাক্সিমাম মহিলারা পাচ্ছে না, ম্যাডামরা ভালো বলতে পারবেন। আর আমার খুবই ভালো লেগেছে আমাদের একজন পায়োনিয়ার মেনোপজ স্পেশালিস্ট এবং আমাদের আরেকজন কিনোট স্পিকার, অনেক লার্নেড, তাদের কাছ থেকে আমাদের অনুভূতি শেয়ার করার জন্য খুবই খুবই ধন্যবাদ। এবং শারমিন, তোমাকেও ধন্যবাদ এমন একটা সময় উপযোগী প্রেজেন্টেশনের জন্য। সবাই আমার মনে করি প্রফেশনাল উপকৃত হবে। আসসালামু আলাইকুম। আমি একটু বলি যে প্রত্যেকের ক্লিনিকে অনেকে একটু স্পেশাল টাইম দেওয়া দরকার ওনাদের জন্য। জি ম্যাডাম। আমরা যেন এই কুরিয়ারে আমি সবসময় বলি যে ওনাদের জন্য, কারণ হাজবেন্ডকে নিয়ে আসে, এত ইরিটেট হয়ে কথা বলতে থাকে ভদ্রমহিলার সাথে, মানে মনে হয় যেন তাকে এত মানে নিচু করে কথা বলে, আমার খুব খারাপ লাগে। আমি সবসময় স্পেশাল টাইম দিই এবং তাকে বোঝানো হয় আসলে এইটা আমার মনে হয় প্রত্যেকেরই চেম্বারে এটা করা উচিত, একটা আলাদা যেন, হয়তো আমরা স্পেশাল টাইম দেবো এটা মেনোপজের টাইম, সেটা বলা যাবে না, কিন্তু যখনই পেশেন্ট গুলো আসে মানে একটু স্পেশাল টাইম দিয়ে কথা বলা দরকার এদের সাথে। তাহলে কিন্তু যেটা হয় যে অনেক সময় এই যে ইমেজটির যে ব্যাপারটা, অনেক সময় কথা বললেও কিন্তু অনেকটা কিন্তু তাদের হেল্প হয়, যে হ্যাঁ সত্যি তো হাজবেন্ডও বুঝতে পারে তখন যে আসলে এই কথাগুলো তো তাকে বোঝানো হয়নি কোনো। আমার এটা দরকার, মানে তার এক পাশে দেখেন না পাগলের মতো করে, মানে কথাটা ল্যাঙ্গুয়েজটা এরকম করলে দেখেন না পাগলের মতো করে কি করে, মানে সবসময় একটা সাবমিসিভ ইয়ে তুলে সেটা কথা বলা হয়, সেটা আমার দরকার। হ্যাঁ, মানে শেষ করা দরকার না।
জি, আমরা আজকের আয়োজনটি এখানেই শেষ করছি। ডক্টর এহসান, আপনি কি কিছু অ্যাড করবেন, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ না আপা, থ্যাংক ইউ। না না স্যার বলুন আমার একটু, শুধু- আপনি না না, বলুন আমি প্লিজ। ম্যাডাম শুধু একটা অবজারভেশন, যে আসলে জিপি লেভেলে যদি আমরা নলেজ ডিসেমিনেট না করতে পারি, তাদের যদি আমরা ইমপ্রুভ না করতে পারি, আমরা ম্যাডাম যতই উপর লেভেল থেকে যতই চেষ্টা করি, আমার মনে হয় ম্যাডাম আমি আউটকাম সেটাই জিরো। বলছিলাম। এটাই এছাড়া আমি ম্যাডাম, তোমার থ্যাংক সাথে ইউ ভেরি মাচ ম্যাডাম। 100% একমত যে আমাদের জিপি লেভেল শুধু না, আমাদের যারা ডাক্তারের মধ্যেও যারা ধরো মানে গ্রামে গঞ্জে অনেকটা পল্লী চিকিৎসক নিজেদের বলে, তারাও তো আমাদের ডাক্তার, পল্লী চিকিৎসক তো আছে, জি জি তাদেরও কিন্তু আসলে একটু পড়া দরকার একটুখানি। আমরা একটু বলি যে কথাগুলো শুনুন আজকে, এইভাবে যদি কিছুটা আলোচনা হয় তাহলেও কিন্তু তারা ড্রাগ সম্পর্কে একটু মানে সচেতন হবে, যে আমি কোন ড্রাগ প্রেসক্রাইব করবো কি করবো না, বা কি চিন্তা করে করবো সেটা করতে পারবো, বা লাগলে কিভাবে করবে সেটাও কিছু জেনে রাখা দরকার। খুবই দরকার। তুমি যদি Thank এরকম you. অ্যারেঞ্জ করো না একটু ওইরকম ভাবে বলে, সেটাও কিন্তু একটু ভালো হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা তাহলে আজকের আয়োজনটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে এরপরে আমরা একটু হলিস্টিক অ্যাপ্রোচ নিয়েও কথা বলবো। জিনাত ম্যাডাম এটি খুব ভালো বলেন, তো আমাদেরকে নিশ্চয়ই সময় একটি দিলে আমরা সেটি আমাদের আবার যারা জেনারেল ফিজিশিয়ান এবং মিড লেভেল ডাক্তার আছে তাদেরকে জানাতে চাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।